বুঝতে চাই। হ্যাঁ, সবকিছু তো আমাদেরকে আসলে বুঝতে হবে বা জানতে হবে। জানার যে একটা আগ্রহ, এই জিনিসটা কিন্তু হ্যাঁ, এটা মানে খুবই ঠিকই আছে। গুরুত্বপূর্ণ। মানে গুরুত্বপূর্ণ। জি জি, তো আপনার মানে বিশ্বাস বা অবিশ্বাসের অবস্থানটা আসলে কেমন? দেখুন, এখানে প্রসঙ্গটা বেশ জটিল, তবে এক প্রশ্ন যদি বলি একেবারেই সহজ। আবার দ্বিতীয়ত কথা হচ্ছে যে, যেমন ধরেন কিছু কিছু জিনিস আছে, যেমন ধরেন মুক্তমনাদের পক্ষ থেকে এগুলোতে বড় ধরনের অংশটাকে সমর্থন করা যায়। হ্যালো, না ভাই, আমি আমি বলতেছি বিশ্বাস এবং অবিশ্বাসের অবস্থানে আপনার অবস্থানটা কেমন? মানে বিশ্বাসের ও সৃষ্টিকর্তার বিশ্বাসের দুইটা দিকে সৃষ্টিকর্তার দুইটা ধারা আছে। সৃষ্টিকর্তার বিশ্বাস না, এবং অবিশ্বাসের স্থানে আবার আপনার অবস্থানটা কেমন? আমি আপনাকে প্রথমে বলছি যে 100% এরকম না। আমি আমি যুক্তিটাকে বেশি বিশ্বাস করি, সত্য এবং ন্যায়টাকে ধর্ম মানি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর যদি আপনি বলেন, মানে আপনি আসলে যুক্তি আপনি বলতে তো কি বুঝাচ্ছেন? সনাতনী, যুক্তি বলতে সত্য এবং ন্যায়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে তারপর সত্য, আমি যদি সত্য জিনিসটা বুঝছি। আমি একটু একটু হ্যাঁ, মানে যদি আপনি যুক্তিকে মানেন তাহলে আলাদাভাবে কেন বললেন যে আমি যুক্তি, সত্য প্লাস আরো অনেক কিছু বললেন, তাই না? না, যুক্তির মধ্যে মিথ্যাও থাকে, কথা বুঝছেন? হ্যাঁ, তাহলে ন্যায় আপনি আর যুক্তি শব্দটা অন্যায়ের বাদ মধ্যে দিতে কেন পারতেন, ন্যায় এবং সত্য বলতে পারতেন। না? যদি আপনি এক কথায় বলতে যাই, আমি আমি সত্য এবং ন্যায়টাকে আমি ধর্মের দিক দিয়ে বেশি প্রাধান্য দেই। আর যুক্তি হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে মনে করেন যুক্তি দিয়ে ভালো জিনিসটারও খারাপ দিক থেকে যুক্তি দিয়ে না বুঝাইয়া আপনারে কেউ বোঝানোর চেষ্টা করে। তো এখানে আবার কিছু সত্য কিছু মিথ্যা জড়িত থাকে, হ্যাঁ কথা হ্যাঁ। বুঝছেন? না, এটার সাথে আমি যুক্তি পরিপূর্ণ পরিপূর্ণ আপনার সাথে একমত এই বিষয়ে। যে যুক্তিটা হচ্ছে অনেক সময় মানে বিভিন্ন সিস্টেমে হয়ে থাকে। হ্যাঁ এটা এক একজন হচ্ছে এক হ্যাঁ এক ভাবে ব্যবহার করে, এটার সাথে আপনার সাথে একমত। কিন্তু আমরা কিন্তু মেইনলি হ্যাঁ। আসলে তাহলে আপনার কথা থেকে সিদ্ধান্ত নিতে পারি যে আমরা যুক্তিকে মানতে পারি না। না, যুক্তিকে মানা যায় না, কারণ যুক্তি মনে ঠিক করেন ঠিক। এক্সাম্পল, আমি যদি আপনার ধর্মের ব্যাপারেও একটা যুক্তি দিতে হয়, চুরকে দিয়ে যুক্তি দেয়, ডাকাতকে দিয়ে যুক্তি দেয়। জি 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 জি। না, এটার সাথে ধার্মিক যদি এটার সাথে একমত আপনার সাথে যে যুক্তি আমাদের জন্য সর্বোচ্চ মানদণ্ড হইতে পারে না। এইটার সাথে আপনার সাথে আমি না পরিপূর্ণভাবে একমত হলাম। ভালো লাগলো আপনার সাথে একটা বিষয় আমরা একমত না হতে পারছি। না ভাই, আমার আপনার সাথে আমার কতদিনের সম্পর্ক হয়েছে জানি না, তবে আমি একটু ব্যতিক্রম। ব্যতিক্রম বলতে গেলে দেখুন, ওই যে আপনি যে জিনিসটা নিয়ে কথা বলছেন যুক্তি, হ্যাঁ হ্যাঁ। এটা হচ্ছে শুধুই যুক্তি। যেমন আমরা অনেক ধর্মগুরুরাও সুরে দিয়ে যুক্তি দেয়, ডাকাতরে দিয়ে যুক্তি দেয়, না না, আপনি ঈশ্বরে দিয়ে যুক্তি আপনাকে দেয়, কিন্তু তাহলে একটা এখানে জিনিস মিক্স আমি হয়ে গেছে। প্রশ্ন করছিলাম যে সৃষ্টিকর্তার মানে বিশ্বাসের হ্যাঁ, এবং অবিশ্বাসের অবস্থানে আপনার অবস্থানটা কেমন, এইটা হচ্ছে আমার প্রশ্ন ছিল। প্রশ্নটা আপনি করছেন একদম ছোট হইরা, যদি আমার বলতে হয় একটু লম্বা হ্যাঁ, হবে। আপনি একটু লম্বা করেই বলেন, একটু সময় নিয়েই বলেন, কোনো সমস্যা নেই। দেখেন, আমি বয়সটা আমার বেশ হয়েছে, আর ছোটকাল থেকে আমি গ্রামের বাহিরে ছিলাম, তারপর দেশের বাহিরে। ওকে, হ্যাঁ হ্যাঁ আচ্ছা। ভাই বলেন। হ্যাঁ হ্যাঁ। তো ছোট সময় আমিও এত বলো ছিলাম না এই ব্যাপারে, তবে আমি জানি, বুঝছেন? হ্যাঁ 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 বলেন। হ্যাঁ, আমি এই ব্যাপারে জানি। যেমন ধরেন ধর্মগ্রন্থের ধর্মের কিছু নিয়ে আমি না না, ধর্মটা জানি, আসবে পরে, জানার পরেও প্লিজ। ধর্মটা আসবে পরে, আগে আমরা হ্যাঁ, সৃষ্টিকর্তার অস্তিত্ব নিয়ে আপনার অবস্থানটা জানতে চাচ্ছি আমি মেইনলি। না, সৃষ্টিকর্তার অবস্থান নিয়ে তো না এক শব্দ, ঠিক আছে। আপনি সৃষ্টিকর্তায় দ্বিতীয়ত বিশ্বাস করেন আমি না, এটার সপক্ষে আপনার কাছে মানে কি কি মানে আপনি যে এই অবিশ্বাসটা আপনার মানে কি কি হ্যাঁ, লজিকের কারণে বা কি কি কারণে হচ্ছে আপনি এটাকে অবিশ্বাস করতে শুরু করলেন? না, কিছু কিছু লজিক, যেমন ধরেন আমাদের ধর্মগুরু যারা আছে অনেক বড় না বড়, না, ধর্ম তো তাদের স্টেপ, মধ্যে অনেক মিথ্যা একটু একটু ছলনা। একটু না, একটু দেখেন, অনেকেই কিন্তু বিশ্বাস শুরুটা কিন্তু করে, আপনার আমি একটু বলি, হ্যাঁ, হ্যাঁ, অনেকেই কিন্তু বিশ্বাস করে এরকম যে পৃথিবীতে হুম, কোনো ধর্ম নেই, তবে সৃষ্টিকর্তা আছে। তো আপনাকে এই জায়গা থেকে যদি আমি জিজ্ঞেস করি যে আপনি হুম। সৃষ্টিকর্তার ক্ষেত্রে আপনার অবস্থানটা কেমন?
আমি এরকম কোনো অস্তিত্ব আমি পাই নাই, আমার এইরকম বিশ্বাস নাই। তবে তার মধ্যে একটা মানে জিনিস আছে, আপনার যেমন এই ধরেন যে আপনি যে মানে আপনার এটার পক্ষে তো আপনার কাছে কোনো যুক্তি আছে কিনা, নাকি আপনি কি মনে করতেছেন বিষয়টাকে? না, আমার যুক্তিতে আমি আমি তো আপনাকে বললাম, আমিও আপনাকে যেমন ধরেন একটু সময় নিয়ে বলতে চাই। যেমন ধরেন যে আপনি বলতেন ঈশ্বর আছে কিনা, আমি তো দেখি নেই, হুম। ঠিক আছে? আচ্ছা, আপনি এই তাই কথাটা এখানে যেই বিশ্বাস জ্ঞানের আলোকে বললেন, সেই জ্ঞানটাকে কি আপনি কখনো দেখেছেন? না, জ্ঞান দেখি নাই, জ্ঞানটা আমার উপলব্ধি। জ্ঞান কখনো কেউ কোনোদিন জ্ঞান দেখে নাই। হ্যাঁ, তাহলে উপলব্ধি। সৃষ্টিকর্তার আপনি যদি ক্ষেত্রে বলেন আমি আপনি জ্ঞান, এই দেখা জিনিসটাকেই মেইন করছেন কেন? কোনটা? সৃষ্টিকর্তার ক্ষেত্রে আপনি মানে আপনি সৃষ্টিকর্তাকে দেখতে চাচ্ছেন, এই যে দেখাটাকে এতটা গুরুত্বপূর্ণ মনে করছেন কেন, যদি আপনি পৃথিবীতে অনেক কিছু না দেখে যদি সেই জিনিসগুলোকে আপনি মেনে থাকেন? এই জন্য আমি বলছি যে আমাকে একটু লম্বা করে বলতে দেন। আমি যে ব্যাপারটা আপনার সাথে প্রাধান্য দিতে চাইছি, যে আপনি কতটুকু বিশ্বাস করেন বা বিশ্বাস করেন কি না। আপনি তো এটাই বলছেন, হ্যাঁ করি হ্যাঁ কি হ্যাঁ, না। কিন্তু আপনি আপনি অবিশ্বাসের যদি পিছনে কিন্তু একটা গুরুত্বপূর্ণ কারণ দেখাইছেন যে আমি দেখি না, কিন্তু এটাই কি আপনার সবচেয়ে এখানে গুরুত্বপূর্ণ মানে লজিক কিনা? না, তার সাথে আরো একটা জিনিস আছে। শুধু সেটাই না, আমি যে দেখি না যে আমাদের মধ্যে অনেক কিছু আছে, আমার দেহের মধ্যে অনেক কিছু আছে, আমি দেখি না কিন্তু কাজ করছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে সৃষ্টিকর্তার ক্ষেত্রে আপনার প্রথম যুক্তিটাই দেখার উপর ভিত্তি করে হলো কেন? দেখার প্রতি, যেমন ধরেন আপনি যেভাবে শর্ট করে বলছেন, আমি শুধু সংক্ষেপে শর্ট প্রশ্নের উত্তরটাই দিলাম। আর দ্বিতীয়ত যদি আমি এটাকে আপনার আপনি বোঝাতে একটু যাই, বড় তাহলে করে আমি দেন, একটু মানে সময় বড় নিয়ে করে বোঝাইতে দেন। পারি। হ্যাঁ, যেমন ধরেন এখানে আমরা জন্মের পর থেকে জনি যে ধর্মী আছে, সে একজন সৃষ্টিকর্তার অনুসারী। সে বিশ্বাস করে যে সৃষ্টিকর্তাই তাকে জন্ম দিয়েছে, বা সৃষ্টিকর্তা আছে বলে দুনিয়া আছে, ঠিক আছে? হুম হুম হুম। না হয় থাকতো না। এটা এক এক দ্বিতীয়ত, যখন আস্তে আস্তে বড় হইলাম, বড় হওয়ার পরে এখন বর্তমান প্রাধান্যতে দেখা গেল যে অনেক বড় বড় ধর্মগুরুরাই দেখা যায় যে বড় বড় না না, ধর্ম তো আসবে পরে। খারাপ কাজের সাথে লিপ্ত। ধর্ম তো আমরা দেখুন, প্রথমে আগে এখানে ডিলেট আমি করছি, যে ধরেন আমি এবং আপনি এমন একটা সময় আসলাম যেখানে কোনো ধর্ম নেই, সেখানে কোনো কিছুই নেই, জাস্ট আমি এবং আপনি আলোচনা করছি। এমত অবস্থায় সৃষ্টিকর্তার ধারণার ক্ষেত্রে আপনার যুক্তি বা আপনার হচ্ছে লজিকগুলো, বা আপনি কি মনে করলেন, এই জিনিসটা হচ্ছে জানা গুরুত্বপূর্ণ আমার। লজিক যেটা আমি ক্লিয়ার হইতে পারছি না, যে আপনি যে এখন যে বলতেন জিনিসটা আমি ক্লিয়ার হতে পারছি না, যে আপনি বলতেন যে আমি কি ব্যাপারটা একটু ক্লিয়ার করেন। মানে আপনি ধর্মকে বাদ রেখে, আমি আর স্রষ্টার আপনি। এক্সিস্টেন্স, হ্যাঁ হ্যাঁ মানে সৃষ্টিকর্তায় বিশ্বাস এবং অবিশ্বাস, এই জিনিসটার মানে আপনি আপনি অবিশ্বাস করছেন, এটার সপক্ষে আপনার কাছে কি যুক্তি আছে? তাই এই জন্যই তো আমি বললাম, তার জন্য আমি আর আপনি, এই যদি বলি আমরা দুজনের মধ্যে, হ্যাঁ হ্যাঁ, তাহলে চলার প্রতি আমাদের বিশ্বাসটাই থাকবে। আমার আপনার যে দুজনে এই যে কথা বলছি, ধরেন আমার আপনার প্রতি একটা বিশ্বাস জন্মেছে, তাই হয়তো আপনি আমার প্রতি বা ভালো লাগছে, যে হয়তো বা এই ধরনের বা ওই ধরনের। এখন আপনি কিরকম, আমিও কিন্তু সঠিক না যে আসলে মুক্ত মনা না আবার চাপাটিবাজ, এটাও কিন্তু আমি নিশ্চিত না এখনো। না না, আমি যে প্রশ্নটা করছি, একটু একটু শোনেন, আমি যে প্রশ্নটা করছি, প্রশ্নটা খুবই সহজ এবং পরিষ্কার, যে আপনি সৃষ্টিকর্তায় অবিশ্বাস করেন, এটার সপক্ষে আপনার কাছে কি ধরনের এভিডেন্স আছে, বা আপনি কিসে এভিডেন্স আছে। হ্যাঁ হ্যাঁ, আপনি তো অবশ্যই অবিশ্বাস করছেন, নাকি আপনি মানে কিভাবে মানে এই অবিশ্বাসটা আপনার ভিতরে আসলো, এটা মানে এটা তো আমরা জানতে পারি, তাই না? এখন আমি একটা পাইছি আপনার স্কোপ। যেমন ধরেন আপনি যে বলতেন যে আপনার কিভাবে অবিশ্বাসটা আসছে, কেন অবিশ্বাস করেন, এটাই নাকি? ধর্মবাদ রেখে এছাড়া আপনার কোনো যুক্তি আছে কিনা? ধর্মবাদ যুক্তি যে আপনি যেভাবে বলছেন, কথার প্রতি প্রথম যুক্তি আমার আসবে যে, যেমন আমি যখন অনলাইনে যখন থেকে ইউজ করতেছি, তখন থেকে ভালো মন্দ সব ধরনের মানুষের সাথে ভালো মন্দ কথা হয়, তখন থেকে আমার বেশি ভালো লাগে যে আমাদের কিছু মুক্তমনাদের কথাবার্তা, তাদের যুক্তি লজিক বা তাদের
কালচার, সামাজিক। কিন্তু আপনার কাছে মেইনলি সৃষ্টিকর্তায় অবিশ্বাস করার জন্য যথেষ্ট পরিমাণে আপনি আমাকে কোনো লজিক দিতে পারবেন কিনা যে আমি এই কারণে আমি সৃষ্টিকর্তায় অবিশ্বাস করতে পারি? প্রধান কারণ একটাই, যেমন আমাদের বর্তমান সমাজ ব্যবস্থা। না, আমরা তো ধর্মকে বাদ রেখেছি, তাই না? আপনার তো ধর্মকে আগে বাদ রাখছি। এবং আপনি এই মুহূর্তে যদি আমাকে বলেন যে সৃষ্টিকর্তায় তুমি, ধরেন আপনি আমাকে আহ্বান করলেন যে আমাদেরকে সত্য জানতে হবে, সত্যের উপর প্রতিষ্ঠিত থাকতে হবে, এবং সত্যকে গ্রহণ করার জন্য আমাদেরকে ঈশ্বরকে অবিশ্বাস করতে হবে। হ্যাঁ, এখন আমি আপনাকে যদি জিজ্ঞেস করি যে আপনি যে ঈশ্বরকে অবিশ্বাস করতে বললেন, এটার সপক্ষে মেইনলি আপনার কাছে কি ধরনের তথ্য এবং আপনি কেন আমাকে এই অবিশ্বাসের জায়গাতে আসতে বললেন? প্রধানত যদি এখানে দুইটা দ্বারা আছে, কোন ধার্মিকের কাছে যদি আপনি যান, সে ধর্ম নিয়ে আলাপ করে। না, আর যদি আপনি ধর্মকে তো বাদ রাখলাম, আপনি বারবার ধর্মতে যাচ্ছেন। আমি আসলে আপনার লজিংকে ইয়াটা বরাবর ঠিকমতো বুঝতে পারতেছি না। যেমন ধরেন, আচ্ছা আমি আবার আপনাকে তাহলে বুঝাই, আবারও বুঝাই। যেরকম ধরেন সৃষ্টিকর্তা নামে একটা অস্তিত্ব আছে, কেউ দাবি করছে, আবার কেউ দাবি করছে সৃষ্টিকর্তা নামে কোনো অস্তিত্ব মানি না বা নাই। হ্যাঁ, এখন সেকেন্ড বিষয় হচ্ছে আপনি কাউকে, ধর্ম কিন্তু বাদ এখানে, আপনি কাউকে আপনার অবিশ্বাসের জন্য আহ্বান করছেন, কারণ আপনি সত্য পেয়ে গেছেন যে সৃষ্টিকর্তা বলতে কোনো কিছু নেই, টোটালি সৃষ্টিকর্তার অস্তিত্ব বলতে নেই। আপনি কিন্তু সুনিশ্চিত যে হ্যাঁ অবশ্যই সৃষ্টিকর্তা নেই। এখন আপনি এই সত্য, আপনার কাছে যেটি সর্বোচ্চ সত্য মনে হচ্ছে, এটির দিকে আপনি মানুষদেরকে আহ্বান করবেন, কারণ আপনি সত্য পাইছেন, আপনি চাচ্ছেন যে আপনি অন্যকেও এই জায়গাটার দিকে আপনি আহ্বান করবেন। এখন আমার জানার বিষয় হলো আপনার কাছে যে আপনি কি যুক্তির মাধ্যমে তাকে এটি আহ্বান করবেন? দেখুন, আমি আপনাকে বলি, যদি একটু সময় দেন। প্রধানত কারণ হলো যে, মনে করেন আপনি যেটা নিয়ে আমারে বলছেন এখন, প্রধানত কারণ হলো আমি প্রথমেই বলছি আপনাকে, আমি 100% কোনো দিক থেকেই না। এক, দ্বিতীয়ত আমি যেদিকে এগুচ্ছি সেটা প্রধান হলো মুক্তামনাদের নীতির উপর, বা আমার পার্শ্ববর্তী যারা আছে, অনেক ধার্মিকই আছে, এখানে অনেক ধরনের অনুষ্ঠান যায়, তবে আমি বিশেষ করে যাই না। এক, দ্বিতীয়ত তাদের সাথে আমার কিছু সমস্যা হয়। সমস্যা বলতে গেলে আমি সমর্থন করি নাই। বুঝছি, প্রশ্নটা বুঝতে পারছি। আমি আপনারা যেটা বলছি, আচ্ছা আমি কি প্রশ্ন করছি এটাকে আপনি একটু রিপিট করবেন? আপনি প্রশ্ন করছেন যে সৃষ্টিকর্তার কোনো অস্তিত্ব আছে কিনা, আমি বিশ্বাস করি কিনা। না, ওটা বলিনি। আপনি যখন বলবেন যে সৃষ্টিকর্তা নাই এবং এটার প্রতি আপনি মানুষদেরকে আহ্বান করবেন, এবং সেই যাকে আপনি আহ্বান করলেন সে আপনাকে প্রশ্ন করতেছে যে ভাই আপনি যে বলতেছেন যে সৃষ্টিকর্তা নাই, এই মতবাদের সপক্ষে আপনার কাছে কি ধরনের যুক্তি আছে? যদি এখন ধরেন আপনি যদি আমাকে বলেন সৃষ্টিকর্তা নাই, তখন আপনাকে আমি কি যুক্তি দিব? জি নাকি? জি। যদি এখানে এক প্রশ্নে বলি, আপনার সাথে এখানে তর্ক চলবে না। তার কারণ আপনি যদি বলেন নাই, আমাকে সেটাই মানতে হবে। কেননা আমি আপনার সাথে তর্কে যাইতে চাই না, ঝগড়া করতে চাই না। না, ঝগড়ার তো কথা বলিনি। আমি আপনাকে বোঝাচ্ছি, যেমন ধরেন আপনি বলছেন যে ভাই সৃষ্টিকর্তা নাই, তখন আমি যদি বলি আছে, আমাদের মধ্যে দ্বিমত। আর দ্বিতীয়ত আমার যেটা জানতে চাইছেন যে আমিও আপনার সাথে একমত কি না, এই তো নাই শব্দে আপনি মনে হয় প্রশ্নটা বুঝতেছেন না বাবা। আচ্ছা আপনি আমার ওয়ান টু ওয়ানে কথা বলেন। হ্যাঁ, আপনি কি সৃষ্টিকর্তায় অবিশ্বাস করেন? যদি উত্তর হয় হ্যাঁ, ভালো করে বুঝবেন। যদি আপনার উত্তর হয় হ্যাঁ আমি সৃষ্টিকর্তায় বিশ্বাস করি, এটা একটা স্টেপ। দ্বিতীয় নম্বর স্টেপ, আপনাকে যদি জিজ্ঞাসা করি আপনি কি সৃষ্টিকর্তায় অবিশ্বাস করেন, আপনি বললেন হ্যাঁ আমি সৃষ্টিকর্তায় অবিশ্বাস করি। আমি আপনাকে জিজ্ঞাসা করলাম আপনি কেন,
আপনি কেন অবিশ্বাস করেন? হ্যাঁ একটু শোনেন, একটু শোনেন। আপনাকে যদি বলি আপনি কেন অবিশ্বাস করছেন, তখন আপনি যদি আমাকে ধর্মের ভুল ভ্রান্তি দেখান, তো আমরা স্টেপ বাদ দিয়ে দিলাম যে ধর্ম বলতে কোনো জিনিসের অস্তিত্ব নাই। 3 নম্বর অপশন, 3 নম্বর অপশন হচ্ছে ধর্ম বলতে যেহেতু কোনো বস্তুর অস্তিত্ব নাই, এবার আপনি আমাকে কিভাবে এক্সপ্লেন করবেন যে সৃষ্টিকর্তা নাই? এখন আপনার সাথে যদি আমি বলি, এখানে বেশ কয়েকটা জিনিসে আপনি আমারে, হ্যালো, জি ভাইজান শুনতেছি। হ্যাঁ, যদি আমি শর্ট প্রশ্নে আপনাকে বলি, তাহলে 100% আমি কোনো দিক থেকে এখনো এরকম নিশ্চিত না। হ্যাঁ না, কোনোটাতে 100% না। তার কারণ হচ্ছে এটাই, আমার এখনো সময় আছে সামনে, বুঝছেন? ও আচ্ছা, আপনি 100% শিওর না। আপনি এবার আসেন, আপনি কিন্তু শিওর না যে নাই, বা আপনি শিওর যখন না হবেন তার মানে আপনি অবশ্যই এই জিনিসটা নিয়ে চিন্তা করছেন, রাইট? আপনার গবেষণা আছে এটার উপর। হ্যাঁ, আমি চিন্তা করছি, এই জন্য আমি আপনাকে বলার চেষ্টা করছি। আমি হ্যাঁ হ্যাঁ, এবার একটু আমার সাথে আসেন। জি ভাইজান, এবার একটু আমার সাথে আসেন। আপনি যখন বলতেছেন যে সৃষ্টিকর্তা আছে কি নাই এটা আমি জানি না, এবং এটার জন্য এই একটা সিদ্ধান্তে পৌঁছানোর জন্য আপনাকে অবশ্যই গবেষণা করতে হয়েছে, বা আপনি একটা আপনার থিঙ্কিং জগতে, আপনার চিন্তার জগতে কিছুটা আপনাকে চিন্তা করতে হয়েছে। এই ব্যাপারে আমিও একমত, আপনিও একমত, আপনি এগ্রি করেছেন। এখন আমার জানা বিষয় হচ্ছে আপনার কি রিসার্চ ছিল এবং আপনার কি গবেষণা ছিল, যে গবেষণার উপর ভিত্তি করে আপনি এই একটা পজিশনে আসছেন, সেই গবেষণাটাকে আমাকে জানাবেন, বা আপনার সেই চিন্তা চেতনাটাকে আপনি আমাকে জানাবেন। ধর্ম কিন্তু বাদ। আমি, আপনি যে যুক্তিটা এখন আসছেন আমার কাছে ভালো লাগছে, তবে আপনি সময় দিতে পারবেন কিনা এটা নিয়ে সন্দেহ আছে আমার। না, আমি সময় দেব, আমি আপনার সাথে আর অনেকক্ষণ সময় দেব, কোনো সমস্যা নেই। প্রথম হলো আমার জন্ম নিয়ে সমস্যা। কি ধরনের সমস্যা? অবৈধ এরকম কিছু না। জন্মের সময় আমি ছিলাম অনেক ভালো পরিবারের সন্তান, বড় পরিবারের সন্তান। বাবা মারা গেলেন 11 বছর বয়সে। আমার দ্বারের পাশে কেউ ছিল না। 7 বোন নিয়ে আমি একাই পার ধরতেছি। কত রঙের কত রকমের কাজ করেছি। দেশে এমন কোনো জায়গা নাই যে আমি কাজ করিনি। ভালো কিছু করারও চেষ্টা করছি, ভালো কিছু করতে পারি নাই। ওইখান থেকে এত লঘুলাঞ্ছনার পরে দেশ চাইয়া বিদেশে আসলাম। বিদেশে আসার পরে কত রঙের কষ্ট করলাম, দুঃখ করলাম। একে একে 7টা বোনকে বিয়ে দিলাম। 7টা বোনকে বিয়ে দেওয়ার পর আমি আজকে 5-7 বছর যাবত বেকার হয়ে পড়ছি। এই হঠাৎ করে এই কয়েক মাস যাবত টুকটাক কিছু কাম কাজ করছি, বেশ ভালোই চলছে। আর আমার বয়সও বেশ হয়েছে। নিজের ঘর সংসার বা নিজের ভালো মন্দ নিয়ে কখনো ভাবি নেই। কথা শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ, একদম পরিষ্কার শুনতে পাচ্ছি। জি, আচ্ছা, আমার নিজের ঘর সংসার এগুলো নিয়ে কখনো ভাবি নেই। আমার বয়স 36 হয়ে গেছে। আচ্ছা, এবার সামনে কি হবে জানি না। আমি এর ভিতরে কোনো ধরনের সাহায্য সৃষ্টিকর্তার কাছ থেকে পাইনি। আমি যা দেখছি, আমি যা করছি, আমি নিজের শক্তি আর বুদ্ধি দ্বারাই করছি। আপনার শক্তি এবং বুদ্ধি কিভাবে আসলো, কোত্থেকে আসলো? কই থেকে আসলো এই লজিকে যদি আপনি যান, সেটা আরো ব্যতিক্রম কিছু। আমি এরকম কোনো অস্তিত্ব পাই নাই। এক শক্তি আর বুদ্ধি, এটা আমি যদি খানা না খাই এখন, আমার গায়ে শক্তিও থাকবে না। না থাকবে? না না, থাকবে না। খাবারটা আমি না খাই 2 বার, কিন্তু খাবার খেলেই কেন হচ্ছে শক্তি উৎপাদন হয়? ওটা তো নাও হইতে পারতো। আচ্ছা, খাবার খেলেই যে কেন শক্তি উৎপাদন হয়, এটা খাবারের মধ্যে যে শক্তি আছে এটা প্রত্যেকটা প্রাণী জানে। এই কথাটাই বলতেছি যে এই খাবারের ভিতরেই কেন হচ্ছে এরকম একটা জিনিস থাকলো যেটার দ্বারা আপনি উপকৃত হচ্ছেন, সেটা কিন্তু আপনি সৃষ্টি করেন নাই, রাইট? আপনি কি, আপনি ধরেন সাপোজ ভাত খান, একটু শুনবেন, আপনি কিন্তু ভাত খান। এখন ভাতটাকে আপনি সৃষ্টি করতে পারছেন? অন টু অনেক কথা বলবেন, আপনি কি সৃষ্টি করতে পারছেন? আচ্ছা, সেকেন্ড বিষয়, ভাতটা যে আপনি খাচ্ছেন, আপনার কাছ পর্যন্ত যে আসছে, বা এটা যে একাকি, মানে এই যে মানে যখন আপনি বীজটা রেখে এসেছেন সেটাকে কিন্তু আপনি ফুটায় তোলেন নাই, আপনি কিন্তু ফুটায় তোলেন নাই।
এক নাম্বার বিষয়। আমি 2 নাম্বার 48 বিষয় ভাইয়া। একটু বলতে দেন, একটু বলতে দেন। না হ্যাঁ হ্যাঁ এরপর আপনি যখন জিনিসটা খেলেন, খাওয়ার আগ পর্যন্ত বা আপনার কাছ পর্যন্ত পৌঁছানোর আগ পর্যন্ত এটা এমন একটা বিষাক্ত হয় নাই যেটা আপনি খেলে মারা যান, সেরকমটাও হয় নাই। হুম, কারণ ওই ধানের উপর যে হচ্ছে ইয়াটা ছিল, ঢাকনাটা ছিল, সেটা আপনাকে সুরক্ষিত করে রেখেছে। তৃতীয় নম্বর বিষয় হচ্ছে ধানটাকে যখন আপনি গাড়ছেন, গাড়ার পরে এটা যে বৃষ্টিতে হয়েছে, সেই বৃষ্টিটাও আপনি সৃষ্টি করেন নাই। তৃতীয় নম্বর বিষয়, সেটা খাওয়ার পর আপনার পেট নষ্ট হয়নি। এর মূল কারণ হচ্ছে আপনি এই পেট ভালো বা খারাপ করার কোনোটাই অধিকার আপনি রাখেন না। তৃতীয় নম্বর, এই খাবারটা যখন আপনি খেলেন, খাওয়ার পর আপনার মাথার ভিতরে বুদ্ধি আসলো, সেই বুদ্ধিটাও আপনি সৃষ্টি করেননি। এরপর সেই বুদ্ধিটা আপনার খারাপ দিকে না গিয়ে আপনার বোনদেরকে যে বিবাহের দিকে এবং আপনার পরিবার পরিচালনা করছেন, আমার শুনে মনে খুবই ভালো লাগলো যে আপনি একজন আদর্শ ভাই। এরকম সমাজে মানুষ থাকা উচিত। এখনকার সমাজে তো ভাই বোনকে দেখতে পারে না। এখনকার সমাজে আপনি যে কথা বলছেন আমার কিন্তু খুবই ভালো লাগছে বিষয়টা, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, দেখেন আমি আপনি যেভাবে বলছেন আমি আপনার একটু বলি, একটু আমি পয়েন্টটা শেষ করে নেই, তারপর আপনি বলুন। তো এই এত কিছু যেগুলো স্বয়ং আপনি নিজেই নিজেকে সৃষ্টি করতে পারেননি, এমন তো অবস্থায় একটা জায়গাতে এসে আপনি কিভাবে দাবি করেন যে আমি এটি করেছি? আপনার একটা কর্মকে কি আপনি দাবি করতে পারেন যেটা আপনি করেছেন? আচ্ছা তাহলে আমি আপনাকে একটা কথা বলি। জি, আচ্ছা আমিও উন্নত প্রসঙ্গে নিয়ে আপনাদের বলছি। আমি এখানে আজকে প্রায় 19 বছর হয়ে গেছে দেশের বাইরে, হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ, আমি একবারও কিন্তু দেশে ফিরি নাই এখন পর্যন্ত। ইন্নানি, এক লাগা 19 বছরে আমি 7টা বোনকে লেখাপড়া করাইছি, 7টা বোনকে বিয়ে দিছি। শুধু অর্থ সম্পদ সব মানুষের কাছে ছিল, এইগুলো আমি হাতে আনছি, অল্প কিছু জায়গা কিনেছি। যাই হোক, এই করতে করতে আমারও বয়স হয়ে গেছে, যাওয়ার মতো স্কোপ পাইতেছি না এখন পর্যন্ত, ঠিক আছে? ও আচ্ছা হ্যালো, আচ্ছা। জি ভাইজান, আমি শুনতেছি, আমি খুব মনোযোগ দিয়ে শুনতেছি, আমি একজন আদর্শ ভাইয়ের কথা শুনতেছি। আমি না সেটা পরে হবে। তো প্রধানত হলো যে আমি এখন পর্যন্ত দেশে ফিরে নাই প্রায় 19 বছর, এবারে রাখা মাস শেষ হলে 20 বছর হয়ে যাবে। আচ্ছা যাই হোক, এই 7 বোনের পিছনেই আমি এই পর্যন্ত আমার বয়সটা চলে গেছে। আর দ্বিতীয়ত এখানে আসার পরে দেখলাম আমার মতো অনেকেই আছে প্রবাসীরা, কতটুকু বিশ্বাস করবেন জানি না, প্রবাসীরা একজন লোক সুখে নাই। যদি 100 জনের মধ্যে 100 জনই দুঃখে আছে, তার প্রধান কারণ হচ্ছে যে দেশ ছাড়া বিদেশ, আইন কানুন মাইনা চলতে হয়, তারপর পরিবারের সাথে আছে। যাই হোক, এইগুলো বলতে গেলে অনেক লং টাইম হয়ে যাবে। আমার নিজের চোখের সামনে যে দেখলাম অনেকেই বিয়ে করে দেশে থেকে চলে আসছে, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, আসার পরে অনেক সময় দেখা যায় ওরা দেশে ফিরে দেখছে ওদের স্ত্রী গর্ভবতী। কথাটা বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম আচ্ছা, অহরহ ঘটনা আছে, স্বামী স্ত্রী, হ্যাঁ এরকম অনেক ঘটনা আছে। আচ্ছা আচ্ছা, এখন যদি ওই মেয়েটা ওই লোকটারে বলে যে এটা তো সৃষ্টিকর্তা সৃষ্টি করে দিছে, তাহলে তুমি এখান থেকে অনেকেই বাড়িতে যাই স্ত্রীকে বাড়ি থেকে বার করে দিচ্ছে, অনেক ধরনের অনেক কিছু হয়েছে, ঠিক আছে? তখন ওর স্ত্রী ওরে অবশ্যই ভালো মন্দ কোনো যুক্তি বা বুদ্ধি বা কোনো জ্ঞানের কথা বলছে যে সৃষ্টিকর্তা এটা দিয়ে দিছে, তুমি মান্য নেও, অবশ্যই বলবে, ঠিক আছে? কেউ কে মান্য নিছে পর্যন্ত আপনার জানা মতো এরকম না বিশ্বাস করছে কেউ যে না দিছে? না 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 ভাই, না। হ্যাঁ, এক দ্বিতীয়ত দেখেন, একটা পুরুষ আর একটা মেয়ে যতক্ষণ পর্যন্ত তারা বিয়ে না হয়, বিয়ের আগে যদি কোনো মেয়ে বাচ্চা হয়, আজ পর্যন্ত শুনছেন কেউ বলতে যে এটা সৃষ্টিকর্তায় দিছে? আচ্ছা আচ্ছা, আপনার পয়েন্টগুলো বলেন, আমি পরে বলি, যেহেতু আপনি প্রথমে বলতেছেন আমি নাকি বলতে দেই না, এই জন্য। আচ্ছা, অবিবাহিত কোনো মেয়ের গর্ভে সন্তান আসলে সে
হাজার চিৎকার করেও যদি বলে সেটা সৃষ্টিকর্তা দিছে, তোমরা বিশ্বাস করো, আজ পর্যন্ত এমন ইতিহাস আছে যে কেউ বিশ্বাস করছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ইতিহাসে আমি শুনি নাই। আচ্ছা, এক না না, দ্বিতীয়ত, ইসলাম ধর্মে এরকম একটা ঘটনা আছে। আছে, আমি জানি মরিয়মের ব্যাপারে। হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। ঠিক আছে, হ্যাঁ বলেন। আচ্ছা যাক, আমি ওই প্রসঙ্গে গেলামই না, চাচা বাতিজির ব্যাপার নিয়ে, তাই তো? না না, বলেন বলেন। হ্যালো, হ্যাঁ আপনি বলেন। আচ্ছা যাই হোক, আমি ওই প্রসঙ্গে গেলামই না। হ্যাঁ, এটা তো কেউ বিশ্বাস করবে না কোনোদিনও। যখন বিশ্বাস করবে না তখন তার কি হয়, কলঙ্কিত হইতে হয়, অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। তো এখানে কয়েকটা যুক্তি আমি দেখাইতেছি। একটা হচ্ছে যে প্রবাসী স্ত্রীদের সন্তান হয়ে গেছে, সেটা বিশ্বাসযোগ্য নয়। অবিবাহিত মেয়ের গর্ভে সন্তান আসছে, সেটাও অবিশ্বাস করার মতো, কিন্তু বিশ্বাস করার মতো কোনো যুক্তি নেই। ঠিক আছে, আপনি আরো একটা বলছেন যে এখন মনে করেন ধানের কথা যে আপনি বললেন, ধান গাছ লাগাই আসলে যদি আমি যে পানি না দেই, এই ধান গাছে ধানও আসবে না, রোদ থেকে মরে যাবে। আচ্ছা আচ্ছা, আমি কিন্তু আপনার কথার মাঝে ইন্টারাপ্ট করলাম না, ভালো করে বুঝবেন। আমি কিন্তু কথার মাঝে ইন্টারাপ্ট করলাম না, আপনার বলা শেষ হলে এরপর আমি বলবো। জি বলেন। না, আমি এক দুইটা যুক্তি আপনাকে দিছি, এই দুই তিনটা যুক্তির একটা ব্যাখ্যা আমারা দেন। আচ্ছা আচ্ছা, আমি সবগুলোই দেবো, একটাও বাদ রাখো। আচ্ছা বলেন। হ্যাঁ, এক নম্বর বিষয় হচ্ছে যে আমার দাবিটা আপনি বুঝতে একটুখানি ভুল করছেন। আমি বলছি যে কোনো অস্তিত্বকে আপনি সৃষ্টি করতে পারেননি, বুঝতে পারছেন? কোনো অস্তিত্বকে আচ্ছা আপনি, এক মিনিট, যদি একটু সুযোগ দেন আমি এটা বলি আপনাকে। কথার মাঝখানে কথা বললে তো ভাই হয় না। আমি তো আপনার আমার অনেক কথা ছিল ওইখানে, আমি বলিনি। না না, আমি এখানে একটা জায়গায় ভুল করছি, যে আপনি যেটার কথা বলছেন ওইটা আমি মনে করবো যে প্রকৃতির নিয়ম। আচ্ছা, ওইটা আপনি বলবেন, ওইটা আপনি বলবেন, অবশ্যই বলবেন না কেন? ওটা তো আপনি বলবেন, কিন্তু এই যে আমি যে পয়েন্টটা দাঁড় করাইতেছি, পয়েন্টটাকে শুনবেন মনোযোগ দিয়ে আমি কি বলতেছি। প্রথমত যে বিষয়টা, যে কোনো বস্তুর অস্তিত্ব আপনি সৃষ্টি করতে পারেন না, এবং আপনি না বরঞ্চ পৃথিবীর কোনো একটি অস্তিত্ব অন্য একটি অস্তিত্বকে ডাইরেক্টলি সৃষ্টি করতে পারে না। আপনি এই মুহূর্তে তাকায় তাকায় দেখেন, একটা অস্তিত্ব আর একটা অস্তিত্বকে সৃষ্টি করতে পারে না। কেবলমাত্র একটা সৃষ্টি আর একটা সৃষ্টিতে রূপান্তরিত ঘটতে পারে। পয়েন্টটা খুবই ভালো করে বুঝবেন, এবং কথার মাঝখানে কথা বলবেন না আশা করছি, কারণ আমি আপনার কথার মাঝে ইন্টারাপ্ট করিনি। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে এখানে যে একটা সৃষ্টি আর একটা সৃষ্টিকে যেখানে সৃষ্টি করতে পারে না, এই মহাবিশ্বের এত কিছু অস্তিত্ব যেটা থেকে আপনি উপভোগ করতে পারছেন, এরপরে যদি আপনি বলেন সৃষ্টিকর্তার কোনো প্রভাব নেই, এ দাবিটা সম্পূর্ণ ভুল হবে। আপনি প্রকৃতি বলছেন, ওটার উত্তর আমি দেব একদম শেষে। দ্বিতীয় নম্বর বিষয়, আপনি বলছেন যে আমি যদি পানি না দিতাম তাহলে গাছটি হতো না। বন জঙ্গলে অহরহ বৃক্ষলতা হচ্ছে, যেখানে আমি বা আপনি কারো পানি দেওয়ার প্রয়োজন হয় না, পরিচর্যার প্রয়োজন হয় না। এই জিনিসটির সাথে আপনিও একমত, আমিও একমত, যদি আপনি সততার সাথে কথা বলেন। না, আমি এখানে একমত না থাকার কারণ হচ্ছে, আমি আপনাকে বলি, আমি যে দেশে আছি মরুভূমির দেশ, বুঝছেন ভাইয়া? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন। সহজভাবে বলি, বৃষ্টি খুব কম, বছরে 1-2 দিন বৃষ্টি হয়, ঠিক আছে। কিন্তু আপনি যে পয়েন্টটা মেক করতেছেন, আমার এই পয়েন্টের সাথে সেটার কোনো সম্পর্ক নাই। আমি বলি শেষ করি, তাহলে বুঝতে পারবেন বিষয়টা। আচ্ছা, হ্যাঁ, এখন বিষয় হচ্ছে যে প্রকৃতপক্ষে আপনি পানি দিচ্ছেন, অনেক বৃক্ষ আছে যেগুলোতে আপনি পানি দেওয়া সত্ত্বেও সেটি মারা যায়। এর কারণটা কি সেটি আপনি বলবেন আপনার সময়। আচ্ছা, তৃতীয় নাম্বার বিষয় হচ্ছে, আপনি বলতেছেন যে পেটে গর্ভ ধারণ করলে পেটের ভিতরে যে অস্তিত্বটা আসছে, এই অস্তিত্বটা আপনার কাছে সামথিং টু সামথিং হয়েছে। ভালো করে বুঝবেন, আমি কিন্তু আপনার সাথে এটার সাথে সম্পূর্ণ একমত যে পৃথিবীর প্রত্যেকটি বস্তু সামথিং টু সামথিং হয়, নাথিং টু সামথিং এটি হয় না। এটি হচ্ছে আমার দাবি, মনোযোগ দিয়ে শুনলে ভালো করে বুঝতে পারবেন। নাথিং টু সামথিং এবং সামথিং টু সামথিং,
এটি হচ্ছে আমি আপনাকে এতক্ষণ হলো বুঝাচ্ছিলাম যে নাথিং থেকে কোনো বস্তুর অস্তিত্ব আমরা আনতে পারি না। তো এই মহাবিশ্বকে যখন হচ্ছে আমরা চিন্তা করব, এই চিন্তার সময় অবশ্যই আমাদের একটা ধারণা থাকা উচিত বলে আমরা মনে করি যে নাথিং থেকে হয়নি। আর এরই পরিপ্রেক্ষিতে আপনার পেটে যে মানুষ বিশ্বাস করে না, এটা কেন বিশ্বাস করে না? এখানে সামথিং টু সামথিং কে ঘটাইছে এটার ব্যাপারে বিশ্বাস করে না, কিন্তু নাথিং থেকে হয়েছে এইটার ব্যাপারে কেউ প্রশ্ন উত্থাপন করে না। আপনি মনে হয় বুঝতে পারেন না এই বিষয়টা। এখন কথা হলো যে ভাই, আপনি যখন হচ্ছে আপনার কোনো সন্তান হবে, এই সন্তানটা আপনি রেখে গেছেন, রাখা যাওয়ার পরে কেউ দাবি করলো বা কেউ মেনে নিতেছে না, এই জিনিসটা তো কেউ মেনে নিবে না, কারণ এটা হচ্ছে সামথিং টু সামথিং এর বিষয়। এখন কথা হচ্ছে এই যে অনেকেই কিন্তু যৌন সম্পর্ক করে, এরপরেও তাদের কিন্তু সন্তান হয় না। এর কারণটা কি তাহলে? এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখন সব মিলে যে আমি শেষ এখন আপনার শেষ কোশ্চেন, মানে যেটা আমি শুরু করার পর আপনি বলছেন নেচারের যে বিষয়টা বলছেন, আমাদের কথা হচ্ছে নেচারের এত বুদ্ধি হলো কেন যে এত কিছু সুনিপুণভাবে তিনি সৃষ্টি করতে পেরেছেন? এই নেচার জিনিসটা কি, এটি আপনি এক্সপ্লেইন করবেন। আমার দাবি হচ্ছে এই নেচারের এত বুদ্ধি কোত্থেকে আসে। জি বলেন। শেষ আপনার? হ্যাঁ ভাই, আমার শেষ। আচ্ছা, এখন আমি যেতগুলি বলছেন এতগুলি আমার তো মনেই নাই, তো যাক দুই একটা যেগুলো মনে আছে আমি ছোট করে বলি। হ্যাঁ, আপনি প্রয়োজনে লিখে রাখেন, আমার কথা বলার সময় আপনি লিখবেন। না ভাইয়া, তো কিছু লেখা লাগবে না, আমি ছোটখাটো দুই একটা বললে আপনি বুঝতে পারবেন যে আসলে আমি কি ধরনের কি কথা বলছেন। তো প্রথমে যদি আমি বলতে চাই, যেমন ধরেন আমি বলছিলাম যে আমি মরুভূমির দেশে বসবাস করছি এবং আমি নিজেও গার্ডেনে কাজ করি মাঝে মধ্যে, ঠিক আছে। আমি ডিফেন্সের ভিসা দিয়ে ডিফেন্সে আসছিলাম, ডিফেন্স থেকে আমার নিয়ে আইছে। যাই হোক, আমি মালিকের এখানে কাজ করি না, গাড়ি চালাই আর নিজে কিছু টুকটাক ব্যবসা করি। আচ্ছা, যাই হোক, তো প্রধানত হলো আমিও অনেক সময় গাছে পানি দিছি, আবার কোনোটারে পানি একটু বেশি ঢালছি মরার জন্য। তার কারণ হলো কিছু কিছু গাছ এখানে ওরা শখ করে নিয়ে আসে, এটা দেখতে সুন্দর কিন্তু এটা বিরক্ত করে অনেক বেশি, ঠিক আছে। পানি একটু বেশি দিলে জানি এটা মারা যাবে, পানি একটু বেশি ঢালে সে মারা যায়, তখন উগরে এটার ফালাইয়ে দিই, আমার এই ঝামেলাটা সরে গেছে। বুঝতে পারছেন আমি বুঝাইছি? হ্যাঁ, আমি একদম আপনার কথা মনোযোগ দিয়ে শুনছি। জি বলেন। হ্যাঁ, এই গাছটা আমার বিরক্ত করে, কিন্তু ওরা সুন্দরের জন্য নিয়ে আসছে। গাছটা তো খাটা, বা কিছু ফ্রুটের গাছ আছে, যেমন ধরেন এটা যদি পাখি খায়, পাখি খাইয়া যদি আপনার এই পায়খানা করে পুরো ইয়াটা নষ্ট করে লাল হয়ে যায়, তখন গাছটা মারতে গেলে এমনি যদি খাইটা ফেলাই তো মালিকে ধরবে, তখন এটা মারতে গেলে দেখতে হবে যে এটা কিভাবে মারা যায়। মরুভূমির দেশ, মারার দুইটা তরিকা আছে। একটা হচ্ছে পানি একটু বেশি দিলে এটা মরে যায়, মালিকে বলে মরে গেছে ফালাই দাও, ফালাই দিলাম উগরাইয়া, ঠিক আছে। ওটাই যখন ফালাই দিলাম, তারপর কি হইলো, ঝামেলাটা শেষ। দেখেন, এটা আমার ব্যক্তিগত যে ব্যাপারগুলো নিয়ে আমি আপনাকে বলতেছি। দ্বিতীয়ত, একটা পানি বেশি দিলে মারা যায়, উঠে ফালাই দিলাম, এখানে আমার কোনো দায় নাই। আর দ্বিতীয়ত, কোনোটা যদি দেখা যায় পানি বেশি দিলেও মরে না, এটারে কি করতে হয়, উপরের দিকে হালকা পানি ছিটাতে রাখতে হয়। কারণ মালিক যখন দেখবে গাছের গুড়া শুকনা, তাহলে এটা যদি মারা যায় দায়ভার আমার উপর চলে আসবে, যেটা গুড়াতে পানি দেয় না এই কারণে মারা গেছে, ঠিক আছে। মালিককে বুঝাইতে গিয়ে উপরের দিকে একটু পানি ঢাললে চলে আসলে প্রতিদিন, নিচে কিন্তু পানি নেই, উপরে পানি ঢাললে আমি চলে আসছি, তার পানির প্রয়োজন বেশি, আমি উপরে পানি দিয়ে আসছি, কিছুদিন পরে দেখা যায় এটাও মারা গেল, ঠিক আছে। উগরে ফেলাই দিলাম, তখন আমার ঝামেলাটা শেষ। আচ্ছা, দুইটা তরিকা পাইছেন গাছ মারার, ঠিক আছে। এক, আচ্ছা, দুইটা। এইটাতে আপনি কি পয়েন্ট মেক করলেন? পয়েন্ট মেক করলাম যে এখানে অনেক কিছুই আমাদের হাতে নিয়ন্ত্রিত হয়। আপনার হাতে যে নিয়ন্ত্রিত হয় সেটাকে আমি কি বলছি বলেন তো? এই পয়েন্টটা তো আমি নিজেই বলছি আপনাকে, যে পয়েন্ট আপনি বলতেছেন। আবার বলবেন এটা আপনার কোথায় থেকে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এইটার পরে আপনি আবার আমারে ধরবেন যে ভাই আপনি যে এটা করছেন ঠিক আছে, কিন্তু এই বুদ্ধিটা আপনার আসলো কোথায় থেকে, এটাই তো বলবেন না। এটা তো অবশ্যই প্রশ্ন, কিন্তু কথা হচ্ছে যে আপনি যে কাজগুলো করতেছেন
আপনি ওটা ওটা তো অবশ্যই প্রশ্ন, কিন্তু আপনি যে ক্রিয়াটা ঘটাচ্ছেন বা আপনি যে ক্রিয়াটা করতেছেন, এটার মধ্যে আমার মেইন কোশ্চেন যেটা, যে এই ক্রিয়াটা যে আপনি করতেছেন, এই ক্রিয়াটা আপনি ঠিক আছে, আপনার সাথে আমি একমত যে আপনি ক্রিয়াটা করতেছেন, কিন্তু কথা হচ্ছে যে আপনার এই ক্রিয়াটা আপনি যে করবেন বা করতেছেন, এইটার সাথে তো আমি কখনো দ্বিমত করি নাই। তো এই পয়েন্টটাতে আপনি কি মিক করতেছেন যে আপনি তো কিছু করতে পারেন, কিন্তু আপনার করাটা হচ্ছে নাথিং টু সামথিং না, আপনার করাটা হচ্ছে সামথিং টু সামথিং। এটা হলো মেইন কোশ্চেন। দেখেন আমি আর একটা বলি, ধরেন বাঘ একটা জন্তু, সে জঙ্গলে পশু পাখি পায় ধরে খায়, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, সেই বাঘ হরিণ ধরে খায়, ঠিক আছে? কিন্তু এই বাঘটা কিন্তু উপবাস থেকে সৃষ্টিকর্তা ডাকতেছে, আমার কিছু জোগাড় করে দাও, আমি পেটের কথা সহ্য করতে পারতেছি না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, সে পাইলো একটা হরিণ, যখন হরিণের তারা দিয়েছে, হরিণটা তখন বাঘতে শুরু করলো, বাঘতে বাঘতে হরিণে বলতেছে যে সৃষ্টিকর্তা আমার তুমি সাহায্য করো, আমি আমারে খাই লাইবো বা খাইয়ে ফেলবো, আমি শক্তি দাও, আমি যেন জলদি এখান থেকে বাঁচতে পারি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। এখন আপনি বলেন সৃষ্টিকর্তা কার সাথে? এখন সৃষ্টিকর্তা কার সাথে, বাঘের সাথে না হরিণের সাথে? আচ্ছা, আমি এই প্রশ্ন উত্তরটা দিচ্ছি। হ্যাঁ, এই প্রশ্ন উত্তরটা দিচ্ছি। আচ্ছা, আপনি মনোযোগ দিয়ে কিন্তু শুনবেন, আপনি মনোযোগ দিয়ে শুনবেন এবং বুঝবেন বিষয়টা। হ্যাঁ, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমি কিন্তু এটা খুব গভীর থেকে আপনাকে বুঝাবো, এবং এটা এটা অবশ্যই গভীর একটা তত্ত্ব আছে এটার উপর। আপনি এখানে যদি স্রষ্টাকে মানে দয়াবান হিসেবে সাব্যস্ত করেন, ভালো করে বুঝবেন, দয়াবান হিসেবে সাব্যস্ত করেন, অথবা তিনি কাহার রূপকে আপনি সাব্যস্ত করেন, এটার সাথে আরেকটি শব্দ আছে সৃষ্টিকর্তার ক্ষেত্রে, সেটি হচ্ছে তিনি হাকেম, মানে হচ্ছে তিনি সর্বাজ্ঞ, জ্ঞানী এবং তিনি প্রজ্ঞাবান। বুঝবেন কিন্তু? তাহলে শুধুমাত্র একটি গুণের সাথে সৃষ্টিকর্তা সংশ্লিষ্ট না, অর্থাৎ সৃষ্টিকর্তা একটি গুণের সাথে না, সৃষ্টিকর্তা হচ্ছে অনেকগুলো গুণের সাথে কি গুণান্বিত। তার সিফাত, তার গুণ অনেকগুলো, তার মধ্যে একটা হচ্ছে সে প্রজ্ঞাবান। এই পয়েন্টটা বুঝবেন। সেকেন্ড পয়েন্ট, সেকেন্ড যে পয়েন্টটা, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, যে সৃষ্টিকর্তা যিনি সৃষ্টি করছেন আমাদেরকে, ধরেন আমি আপনাকে উদাহরণ দিলে বুঝবেন, যে একটা পিপিলিকা, সে কাগজটা হচ্ছে সমুদ্রের মধ্যে ফেলে দেওয়া হয়েছে এবং পিপিলিকাটা কোনো রকম ভাবে ওই কাগজের উপর উঠতে পারছে। এখন পিপিলিকাটা ওই কাগজের ওইখানে বারবার ঘুরপাক খাইতেছে এবং সে বারবার তার চিন্তা চেতনাটাকে এই ক্ষুদ্র কাগজের মধ্যেই সীমাবদ্ধ রাখছে। পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ, একটু লিখে রাখলেও আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। এখন বিষয় হচ্ছে যে আমরা যখন পৃথিবীর মধ্য থেকে একটি বস্তুর দিকে তাকাই যে এইখানে কি ঘটলো, এবং এইখানেও আমরা আবার স্রষ্টাকে একটা সীমিত সীমাবদ্ধ দিই যে সৃষ্টিকর্তা হচ্ছে দয়াবান। এটা কিন্তু সৃষ্টিকর্তার একটা সিফত না, সৃষ্টিকর্তার কিন্তু আরো সিফত আছে, প্রচুর সিফত আছে। এখন আপনি যখন সৃষ্টিকর্তাকে একটি গুণে গুণান্বিত করবেন, তার মানে আপনি হচ্ছে সৃষ্টিকর্তাকে সীমাবদ্ধ করে দিচ্ছেন, যেটা সৃষ্টিকর্তার ক্ষেত্রে যায় না। দ্বিতীয় নম্বর অপশন হচ্ছে যে আপনি সৃষ্টিকর্তাকে আপনি একটি দিককে লক্ষ্য করে বলছেন যে এইখানে সৃষ্টিকর্তা কি করছে। হ্যাঁ, এটা হচ্ছে আপনার সীমাবদ্ধতা, যে আপনি একটি দিককে লক্ষ্য করে বলতেছেন। আর যিনি হচ্ছে এটার ক্রিয়েটর, তিনি হচ্ছে সকল কিছুকে, মানে এই মহাবিশ্বের ঊর্ধ্বে গিয়ে সকল কিছুকে দৃষ্টি নিক্ষেপ করে তিনি কি করছেন, এই জিনিসটি দেখছেন। তার মানে আপনার একটি দৃষ্টিভঙ্গির দিকে লক্ষ্য করে সৃষ্টিকর্তা এই কাজটি করবে কি করবে না, এটা আপনার সীমাবদ্ধতা, সৃষ্টিকর্তার সীমাবদ্ধতা না। এবার আসেন দ্বিতীয় নাম্বার ফাইনাল ডিসিশনে। তিনটা পয়েন্টে আমি আপনার সাথে কথা বলেছি, তিনটি পয়েন্ট যদি আপনি বুঝে থাকেন তাহলে এবার আপনি সমাধানে আসতে পারবেন। যিনি হচ্ছে ক্রিয়েটর হবেন, যিনি সৃষ্টিকর্তা হবেন, তিনি এই যে আপনি পবিত্র কোরআনে একটা খিজির আলাইহিসসালামের একটা ঘটনা আসছে, যেখানে হচ্ছে আপনার মুসা আলাইহিসসালাম খিজির আলাইহিসসালামের সাথে ঘটনা, তো ওইখানে দেখতেছে যে একজন মানুষকে ডাইরেক্টলি খিজির আলাইহিসসালাম মেরে ফেলে দিতেছে, মাটি চাপা দিয়ে মেরে ফেলে। জিজ্ঞাসা করছে কি ব্যাপার, কি ব্যাপার, আপনি মারলেন কেন?
তো খিজির আলাইহিস সালাম যখন মুসা আলাইহিস সালামকে নিয়ে যাচ্ছিল তখন বলছিলেন তুমি কোনো প্রশ্ন করতে পারবে না, এটা কিন্তু কোরআনের ঘটনা, আমি আপনাকে বলে শোনাচ্ছি। তো বলছে কোনো প্রশ্ন করতে পারবে না, আমি যা করি তুমি এটার কোনো প্রশ্ন করতে পারবে না। ভাইয়া সরি, আমি আপনার সাথে ওই ব্যাপারে আপনি যেভাবে প্রথমে বলছেন এখানে কিন্তু আপনি ভিন্ন ভিন্ন খাতে চলে যাচ্ছেন। না 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 না, আমি একটু ভিন্নভাবে যাচ্ছি না, আপনার পয়েন্টটা আমি বোঝানোর জন্য, মানে আপনি একদম ক্লিয়ার হন এবং আপনি সেকেন্ড যেন প্রশ্ন না করেন। যে যুক্তির মাধ্যমে কথাগুলো বলছেন এখন কিন্তু আপনার ধর্মের দিকে ঢুকে যাচ্ছেন। না, আমি 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 ধর্মের দিকে যাচ্ছি একটা উদাহরণ পেশ করার জন্য, আমি ধর্মকে স্ট্যান্ডার্ড হিসেবে আপনার সামনে এখনো পেশ করি নাই। প্রথমে তো বললাম না যে যুক্তির সাথে না না না, আমি আপনাকে ভালো করে বুঝবেন, আমি আপনাকে ধর্মের স্ট্যান্ডার্ড দাঁড় করানোর জন্য কথা বলিনি, আমি আপনাকে একটি উদাহরণ পেশ করার জন্য বলছি। উদাহরণ আপনি শুনেন এবার। এরপর যখন, কারণ এখানে খিজির আলাইহিস সালাম যে তিনি হচ্ছে সব কিছু সম্পর্কে, মানে এই মহাবিশ্বের কি ঘটবে কি না ঘটবে এই সম্পর্কে অনেকটাই মানে অল্প কিছু ভাবে সে অবগত ছিল, যেটা মুসা আলাইহিস সালাম অবগত ছিল না, যার কারণে প্রশ্ন করছে কি ব্যাপার আপনি এটা বললেন কেন। তখন খিজির আলাইহিস সালাম জবাব দিছে যে এই ছেলেটা যদি বড় হইতো তাহলে সে কি করতো, আরো ফিতনা ফাসাদ সৃষ্টি করত। এইটা হচ্ছে আপনার কাছে এক নম্বর বিষয়। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে যে আপনার এই যে ঘটনাগুলো কি প্রমাণ করে, যে এটা হচ্ছে কম জানার উপর ভিত্তি করে মানে প্রশ্নগুলো জাগে। ঠিক তেমনি ভাবে এই মহাবিশ্ব যিনি সৃষ্টি করেছেন তিনি অবশ্যই হচ্ছে প্রজ্ঞাবান বা জ্ঞানী, এটা আপনাকে মানতে হবে। কারণ তিনি যদি ক্রিয়েটর হয়ে তিনি যদি প্রজ্ঞাবান না হয় তাহলে তিনি ক্রিয়েটরই হতে পারে না, কারণ তিনি তাহলে আমাদের মতো সীমাবদ্ধ হয়ে যেত। তাহলে সৃষ্টিকর্তা যদি প্রজ্ঞাবান না হয় তাহলে অবশ্যই তিনি এরকম কাহিনী হইতে পারে। এখন কথা হলো যে এই যে বাঘ খেয়ে ফেললো, এটি হচ্ছে তার বিশেষ একটি সিফত, যে এই পৃথিবীকে তিনি পরিচালনা যে করেন এই সিস্টেমেই তিনি পরিচালনা করেন। এটি হচ্ছে তার প্রজ্ঞার একটি নিয়ম, যে তিনি এভাবেই পৃথিবী থেকে একটি প্রাণীকে একটু এবং একটু শুনতে দেন, এবং অন্যান্য প্রাণী একে অপরে এভাবেই খেয়ে মারা যাবে, কিন্তু তাদের কোনো হিসাব হবে না। কিন্তু যারা মানুষ, যাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করা হয়েছে, তাদেরকে তারা যেন এরকম করে একে অপরের না খায় এর জন্য তিনি 3টি সেক্টরে কাজ দিয়েছেন। 1 নাম্বার শিক্ষক প্রেরণ করেছেন, 2 নাম্বার কিতাব প্রেরণ করেছেন, 3 নাম্বার জেহেন মানে আপনার মেধাকে দিয়েছেন। 3টি জিনিস তিনি একটি দিলেও পারতেন, শুধু শিক্ষক দিলে পারতেন তা দেন নাই, শুধু বই দিলে পারতেন তা দেন নাই, শুধুমাত্র মেধা দিলে পারতেন তা দেন নাই। 3টির সমন্বয়ে আমাদেরকে চিন্তার জগতে এই চিন্তা করার পূর্ণ অধিকার তিনি দিয়েছেন। আশা করি আপনার উত্তরটি পরিপূরক হয়েছে বলে মনে করছি। না ভাইয়া, আর এটাতে আমি এইরকম কিছু আমি দেখতেছি না। তাহলে এখানে যদি আপনি আমার যেটা বোঝাইতে চাইছেন এটা একটা ফতোয়াবাজির মতো হয়ে গেছে কথাটা। যেমন ধরেন আমি যদি আপনার এই ব্যাপারটা ফতোয়াবাজির দিক থেকে নিয়ে যাই তাহলে সেরকমই আমার কাছে লাগতেছে, বুঝছেন। যেমন ধরেন এখানে আমি যে শর্টভাবে বলছিলাম যে সৃষ্টিকর্তা কার পক্ষে, আপনি যদি বলতে চান, আমি দেখছি ইদানিং কিছু করোনা নিয়ে অনেক ধরনের ফতোয়া জারি হয়েছে, অনেক ধরনের কথা জারি হয়েছে যে আমি কিন্তু আপনাকে প্রথমে বলছিলাম, মারা যাবে যাদের ঈমান, আপনাকে কিন্তু প্রথমে বলছিলাম যে আপনি সৃষ্টিকর্তা যদি অবিশ্বাস করেন এটার সপক্ষে আপনার কাছে দলিল কি। হ্যালো, মানে বিশ্বাস করি কি না করি না, হ্যালো, মানে আপনি যে একটা গবেষণা করছেন, আমি কিন্তু প্রথমে বলছিলাম আপনি সৃষ্টিকর্তা বিশ্বাস বা অবিশ্বাসের জায়গাতে আপনি একটি গবেষণা কিন্তু করেছেন, যে গবেষণার উপর ভিত্তি করে আপনি সৃষ্টিকর্তার বিশ্বাস বা অবিশ্বাস করেন। এখন কোশ্চেন হচ্ছে যে আপনার গবেষণাটা সৃষ্টিকর্তা অবিশ্বাসের ক্ষেত্রে কি কি তথ্য প্রমাণ আপনার কাছে আছে, কি কি ডাটা আছে আপনার কাছে? এই তো আমি তো আপনাকে প্রথমেই বললাম, প্রথমে নিজের লাইফ আর জিন্দেগি দিয়ে বললাম, এখানে কোনো আমি কিছু পাই নাই। তা আপনার পূর্ণ জিন্দেগিতে কোনো কিছুই তো আপনি প্রমাণ করতে পারলেন না যেটা আপনার, তো এখানে আপনি সৃষ্টিকর্তা পাইলেন না কিভাবে? আপনি নিজেই তো নিজেকে সৃষ্টি করতে পারেন নাই, নাথিং থেকে আপনি নিজেও কোনো কিছু সৃষ্টি করতে পারেন না, তো এই সব কিছু কিভাবে একাকী হইল? তাইলে একাকী হয় নাই, কারিগর যেমন ধরেন আমি যদি একটা গাছ লাগাই, গাছে পানি দিতে হবে, সার দিতে হবে, তারপরই গাছটা হবে। এই গাছের যে নিয়ম আছে ওই নিয়ম মাফিক তাকে আমার ইয়া করতে হবে,
হুম হুম না হয় গাছটা ঠিক মতো উঠবে না। ঠিক আছে, হ্যাঁ 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 একটা গাছ। আর যে বলেন এই যে বললাম যে অনেকে আপনি যে ন্যাচারাল কালচার এগুলা নিয়ে যে বলছেন, হ্যাঁ এটা তো ঠিক আছে। ন্যাচারাল কোনো পুরুষ নারী সঙ্গম না হলে ওইখানে কোনো সন্তানাদি হবে না, মিলন হলেই হবে, বিয়ের আগে হোক বা পরে হোক। ঠিক আছে, হুম 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 এটা ন্যাচারাল বা কালচার বা সিস্টেম, এটাই সত্য। তবে এখানে এই কথাটা যদি কেউ বলে, আচ্ছা, কেউ আপনি তো বিশ্বাস করে না, সৃষ্টিকর্তায় তো এটা বিশ্বাস হচ্ছে করেন না, কথা। এই যে একটু একটু, আপনি তো সৃষ্টিকর্তায় বিশ্বাস করেন না, হ্যাঁ, তাহলে আপনি ভালো মন্দ কিভাবে নির্ণয় করেন? ভালো মন্দ হ্যাঁ হ্যাঁ ভাইয়া, এই জিনিসগুলা নিয়ে ব্যাখ্যার কোনো শেষ আছে বলে আমার মনে হয় না। তার কারণ যদি এটার শেষ নিকাশ থাকতো তাহলে মানুষের মধ্যে এত দ্বন্দ্ব হতো না। আমাদের যে অনেক কত বড় বড় গুণীরা এই পৃথিবীতে আইসা গেছে, আসছে গেছে, আছে, বর্তমানেও আছে, যারা এই টেলিফোন দিয়ে আপনার সাথে কথা বলছি, এগুলা কোনোদিন কেউ স্বপ্ন ধারণা করে নাই না। আমার দাদা, আমার বাবা, এরা তো স্বপ্নে চিন্তাও করে নাই যে আগামীতে এই ধরনের কিছু একটা হবে। ঠিক আছে, এটা হয়ে গেছে। বুঝছেন ভাইয়া? তো যুক্তি তর্ক এগুলার কোনো অন্ত নাই, শেষ নেই। কিন্তু আপনি তো একটা জিনিসের উপর ভিত্তি করে ভালো মন্দ নির্ণয় করেন, তাই না? ভালো মন্দ, হ্যাঁ, আমি তো বললাম 100% আমি কোনো দিক থেকে না। যদি দেখি একজন ব্যক্তি ধার্মিক, সে আমাকে ভালো যুক্তি দিচ্ছে, ভালো বুদ্ধি দিচ্ছে, যদি এটা আমার মনের সাথে মিলে, আমার কাজের সাথে ম্যাচিং হয়, ওকে, লোকটা ভালো। মানে আর যদি আপনার দেখি না, আপনার ও আমাকে তার মানে হচ্ছে গিয়ে, আমি একটু বলি, আপনার মানে মোরালিটিটা হচ্ছে আপনার কাছে যেটা ভালো লাগবে ওইটাই ভালো। না, আমার কাছে না, দেশ এবং সমাজের কাছে। আমার কাছে না, দেশ আচ্ছা, এবং তাহলে সমাজের যদি কাছে। দেশ যেমন এবং আমি সমাজ বাংলাদেশি ছেলে, ঠিক সৃষ্টিকর্তায় আছে? বিশ্বাস করে, দেখুন, তাহলে ওটাকে আপনি দেখুন, কিভাবে অবিশ্বাস করেন? ওই কারণেই আমরা, ওই কারণেই আমরা তাদের সাথে মিলেমিশে চলি। যদি না না, মিলেমিশে এটুকু চলেন, বিশ্বাস এটা না ঠিক রাখি আছে, কালকে, কিন্তু আমি তো সত্য জানতে আগ্রহী, আমি তো আপনার সাথে সত্য নিয়ে কথা সত্য বলবো। জানতে যে আগ্রহী, এই আমি জন্যই তো আপনাকে সত্য বলতেছি নিয়ে যে আমি আপনি আপনাকে মোরালিটি বলছি। স্ট্যান্ডার্ড ভালো মন্দ এটাকে কিভাবে নির্ণয় করেন? ভালো মন্দ সেটাই এটা যদি আপনার ভাই, মেধার উপর দশজনে ভিত্তি যেটারে করে ভালো মনে করেন, তাহলে এক একজন এক একটা ভালো মনে করে। কেউ ধর্ষণ করা ভালো না মনে না করে, না, কেউ ধরেন আপনার লেলিন মাও সেতুং হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ হত্যা করছে, সে নিজেও অ্যাথিস্ট দেখুন, ছিল, সুরের নাস্তিক ছিল। জন্য তার প্রধান ধর্ম হচ্ছে চুরি। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ আর অবশ্যই। একজন ভালো মানুষ প্রধান ধর্ম হলো সে কিভাবে ভালো থাকবে, অন্যজনকে ভালো রাখবে। ঠিক আছে, না না, আমি আপনি বাংলাদেশি আপনি সন্তান, ঠিক আছে? ধরেন একজনকে ভালো রাখতে চাচ্ছেন একটা পদ্ধতিতে, কিন্তু সে মনে করতেছে এই পদ্ধতিটা তার জন্য সবচেয়ে খারাপ। এখন ভালো মন্দ এটা কিভাবে নির্ণয় হবে? এটা আমি যখন একটা লোককে ভালো করার উদ্দেশ্যে যাব, ওই লোকটা অটোমেটিকলি বুঝতে পারবে যে আমি যে কাজটা তারে করতে দিছি বা সেটা কাজটা ভালো, তার মাঝে এইটুকু বুদ্ধি আছে বলে সে এটা বুঝতে পারবে যে এটা ভালো। আর আমি বলি না আপনাকে, না না, মানে যেমন আমি অনেকজন বাংলাদেশের ছেলে, অনেকজন অনেক কিছুকে ভালো অথবা খারাপ মনে করে। আমি আপনাকে উদাহরণ দিলে বুঝবেন। অনেক প্রজ্ঞাবান যারা অ্যাথিস্ট তাদের কাছে, সেটা হচ্ছে তসলিমা নাসরিন। সে মনে করতেছে যে না, বিবাহ প্রথাটা হচ্ছে সমাজের জন্য খুবই ভয়ঙ্কর। এটি তসলিমা নাসরিনের পার্সোনাল বক্তব্য, ভালো করে বুঝবেন পয়েন্টটা। দেখুন, আমি এখন আপনাকে অসংখ্য বলি, অ্যাথিস্ট না, আছে একসাথে- যারা এই জিনিসটার, এই মতবাদের বিরোধিতা করে। পয়েন্টটা না বুঝলে কিন্তু উত্তর দেখুন, দিতে আমি পারবেন না। আপনাকে বলি, আমার কথা হচ্ছে যে এক একজন এক একটাকে ভালো মনে করতেছে, কোনটা সঠিক হিসেবে করতে হবে? সঠিক হিসেবে আপনি একটা একটা করে বললে একটা একটা উত্তর আমি দিব। একসাথে 4-5টা বললে একটা সঠিক হবে আর একটার ভুল হবে, হতেও পারে। আপনি যে প্রথমে বলছেন যে তসলিমা নাসরিনের কথা বলছেন, তসলিমা নাসরিন বলছে যে কি বিবাহ প্রথার বিরোধিতা করতে হবে, করতে হবে না, Yes. সেটা এবং সমাজ, সে বলছে যে আমাদের পশু পাখিরা বিয়ে ছাড়া টিকে থাকে, আমাদেরকে বিয়ে ছাড়াও টিকে থাকতে হবে একেবারে পশুর মতো। বাংলাদেশ প্রতিদিন পত্রিকাতে এটা আছে, আমি আপনাকে লিঙ্ক দিয়ে দিতে পারবো। একটু মিথ্যার আশ্রয় না, নিচ্ছি না। ঠিক আছে, থাকতে পারে না, ঠিক আছে, আমি দেখছি ওর অনেকগুলো ওয়েডিং আমি দেখছি, আমি মাঝে মধ্যে দেখি। এই জন্যই তো আমি বললাম যুক্তি এক জিনিস আর সংবিধান আরেক জিনিস। হ্যাঁ 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 ঠিক আছে, হ্যাঁ জিনিস এখানে তর্ক আর যে ধর্ম আর আপনার সব একসাথে মিক্স করলে চলবে না। হ্যাঁ কথা হ্যাঁ বলছেন, ও যে প্রধান প্রশ্নটা এই যে আপনি বললেন, সে বলছে এটা কোন দেশ সভ্য সমাজেও এটা শুনি নাই। এটা একমাত্র আছে যে শুনছি যে এটা আমাজন জঙ্গলে কিছু আছে, ওদের মধ্যেও একটা সিস্টেম আছে, সিস্টেমের বাহিরে বলে আমার কিন্তু মনে হয় না। তাহলে কে কারণ সহি নাস্তিক, আপনি না তসলিমা নাসরিন? নাস্তিক বলতে কি বুঝেন? আমি নাস্তিক বলতে গেলে
যেমন তসলিমা নাসরিনকে নাস্তিক বললে বা একজন ধার্মিককে ধার্মিক বললে সে খুশি, একজন যে যুক্তিবাদী তাকে যদি নাস্তিক বললে না, তসলিমা নাসরিন তো নিজেকে যুক্তিবাদী মনে করে এবং সেইটাকেই যৌক্তিক মনে করে। আমি কে সহি যুক্তিবাদী? সবগুলো কি আমি আচ্ছা, এই প্রশ্ন উত্তরটা দেন, কে সহি যুক্তিবাদী, আপনি না তসলিমা নাসরিন? দেখুন, আমি সেটা বিচার করার মতো শক্তি আমার নাই ভাইয়া। এই কথাটাই আমি আপনাকে বলতেছি, এই কথাটার সাথে আমি আপনার সাথে এগ্রি করতেছি যে তাহলে এক একজন তো এক একটাকে হচ্ছে ভালো এবং খারাপ মনে করবে। তাহলে মেইন আমাদের কাছে আমরা কোনটাকে ভালো এবং কোনটাকে খারাপ মনে করবে এবং এটা কিসের ভিত্তিতে হবে? দেখুন, আমি আপনাকে বলি, যেমন ধরেন আমি বাংলাদেশের ছেলে, আপনিও বাংলাদেশের ছেলে, আমাদের দেশের একটা আইন আছে, সংবিধান আছে, ঠিক আছে? একটা আইন আছে, একটা সংবিধান। আইনকে যদি মানেন, আইনকে যদি মানেন তাহলে তো যে একটা কথা আছে না যে জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে অরষ্ঠ, মুক্তি সেখানে অসম্ভব। মানে আপনি কোনো জিনিস নিয়ে প্রশ্ন করতে পারবেন না, করতে পারবেন না, এটা তো হচ্ছে নাস্তিকতার পুরোটাই খেলাফ। মানে আপনাকে সব জিনিস নিয়ে প্রশ্ন করতে হবে, তাহলে আপনি তো রাষ্ট্রের আইন নিয়ে প্রশ্ন করতে পারবেন, তাছাড়া তো আপনি মুক্ত চিন্তক হইতে পারতেছেন না। আমি আপনাকে বলি, মুক্ত, আপনারা যেভাবে মুক্তর কথা বলেন সেভাবে মুক্তর কথাই যদি বলেন তাহলে মুক্ত মানে তাহলে আপনি বুঝাইতেছেন শুধুমাত্র ধর্ম থেকে মুক্ত হইতে হইব, আর কোনো কিছু থেকে না। মুক্ত মনা বলতে গেলে যার যেমন খুশি চলবে, যার যেমন খুশি কথা, এই কথাটাই আমি বলতেছি। তাহলে চোর চুরি করবে, ধর্ষক ধর্ষণ করবে, এই দুইটার মধ্যে পার্থক্য কোথায়? পার্থক্য আছে। কি পার্থক্য সেটা বুঝান আমাকে, এক্সপ্লেইন করেন। নাই, সে তো মুক্ত মনাতেও নাই, সে নাস্তিকতায়ও নাই, সে আপনার সে তো দাবি করতেছে আমি মুক্ত মনা, আপনাকেই বলতেছে যে আপনিই মুক্ত মনা হইতে পারেন নাই। যেরকম আপনি তাকে মনে করতেছেন যে সে মুক্ত মনা না বা নাস্তিক না, সে উল্টো আপনাকে মনে করতেছে যে আপনিই মুক্ত মনা না, আপনিই নাস্তিক না। দেখুন, এখানে সুর সেটা সংবিধানের কোনো ইয়াতে পড়ে না, বা সংবিধানের কথা কি আমরা ধর্মের মতো করে বিশ্বাস করব সংবিধানকে? যেরকম ভাবে ধর্মকে বিশ্বাস করতে হয় ওই রকম ভাবে কি সংবিধান তাহলে বিশ্বাস করবো আপনি? তাহলে তো একদম জ্ঞান আমাদের সীমাবদ্ধ, যেটা প্রবীর ঘোষ বলছেন, জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে অরষ্ঠ, মুক্তি সেখানে অসম্ভব। এটা তো নাস্তিকদের কথা। দেখুন, আমি নাস্তিকদেরকেও আমি বলবো না যে সে সঠিক সবকিছুই সঠিক বলে, ঠিক আছে? দেখুন, এখানে একটা দেশে বিভিন্ন ধর্মের, বিভিন্ন জাতের, বিভিন্ন বর্ণের মানুষ আছে, ঠিক আছে? সবগুলারে একটা পাত্রে আনার জন্য সংবিধান, আমি যতটুকু মনে করি, তার কারণ হচ্ছে 10টা ধর্ম থাকলে 10টা ধর্ম 10 রকমের কথা বলছে, ঠিক আছে? আমার সংবিধান কিন্তু একটা বলছে। কথাটা বুঝাইতে পারছেন? জি ভাই, জি ভাই। 10টা ধর্মের লোকে 10 রকমের ধর্ম পালন করে, ঠিক আছে? এখন যদি 10টা ধর্মের জন্য 10টা সংবিধান হয়, তখন 10টা সংবিধান মারি করবে। আর এই 10টা জিনিসকে একটা পাত্রে আনার জন্য একটা দেশের একটা সংবিধান, ঠিক আছে? আপনি যখন একটা পাত্রে আনবেন, এটা তো সীমাবদ্ধ, আমাদের জ্ঞান তো তখন সীমাবদ্ধ হয়ে যাবে প্রবীর ঘোষের কথা অনুপাতে, যে আমরা কোনো জিনিসে ধর্মের মানে কোন এই যে যেরকম হুমায়ুন বলছে, কোন বই আমাদের, একটু বলি, কোন বই আমাদের পথ দেখাইতে পারে না, কোন মহাপুরুষ মানে কোন মহাপুরুষ আমাদের পথ দেখাতে পারে না। ওই মহাপুরুষেরা চলেছেন তাদের নিজেদের পথে, আমরা তাদের পথে চলতে পারি না, আমরা খুঁজতে চাই আমাদের পথ। একজন ধর্ষক সে বলতেছে আমি ধর্ষণ করব, এটা আমার পথ, তাহলে এখানে কি করবে? না, একজন দর্শক সে নির্দিষ্ট করে এইভাবে বলতে পারে না। সে যে দর্শন করছে, কি কারণে করছে, তারে একবার জিজ্ঞেস করেন কি কারণে সে দর্শন করছে, এটাও প্রয়োজন আছে। কোর্টে উঠলেও এটা বলবে কি কারণে তুমি যে তার দর্শন করছো, কি সমস্যাটা, কি অপরাধ। সে বিবর্তনের আলোকে বিশ্বাস করলো, ধরেন কেউ বিবর্তনের আলোকে মনে করলো, তাহলে কি যে যার শক্তি সেই টিকা থাকবে না? এইটার জন্যই তো সংবিধানের প্রয়োজন। না না, সংবিধান তো একটা, তাহলে তো আপনি সীমাবদ্ধ করে দিচ্ছেন, তো ওটা তো ধর্মও দেয়, সংবিধান তো ধর্মও দেয়। ধর্মের ক্ষেত্রে বলেন না আমাদেরকে মুক্ত হইতে হবে, কিন্তু রাষ্ট্রের ক্ষেত্রে কেন বলেন না? তাহলে কি আমরা ধর্ম মতো করে রাষ্ট্রের সংবিধানকে মানবো? না,
ধর্মের মতো করে না। এই জন্য তো আমি বলছি যে 10টা ধর্মের 10 রকমের আছে, তাই 10টারে যাতে একসাথে আনা যায়। না যেমন না, ধরেন আপনি যখন যার যার ধর্মকে আপনারা যখন মানে দাবি করবেন সৃষ্টিকর্তা নাই, তখন তো ধর্ম ডিলেট, হুম, আপনারা তো ধর্মকে উঠিয়ে দিবেন। হুম, তাহলে আপনার সমাধানটা হুম। কি হবে? উঠানোর কথা তো সংবিধানও বলে নাই ভাইয়া। না না না, সংবিধানটা তো হচ্ছে এই নাস্তিকরা সৃষ্টি করে নাই, ওটা তো আলাদা। কিন্তু আমি বলতেছি নাস্তিকদের মোরালিটিটা কি হবে, নীতি নৈতিকতাটা কিভাবে নির্ণয় হবে? নাস্তিক কে, এই প্রশ্নের এই লোকটাই আমি খুঁজে পাচ্ছি না যে নাস্তিক কে। তাই নাকি? হ্যাঁ, কারণ হচ্ছে যে ভালো মন্দ আমি বলতেই পারি, তাই বলে আপনার সাথে যুক্তি না মিললে আপনি আমাকে নাস্তিক বলবেন, এটার সাথে আমি একমত না। প্রথম আচ্ছা আচ্ছা, কথা হলো মানে যে আমি যদি আমি একটা ওটা বলি নাই, কিছু যেহেতু বলি। আপনি আপনি সৃষ্টিকর্তার থেকে মানে নৈতিকতা নেন না, তাহলে আপনি নৈতিকতাটাকে কিভাবে নির্ণয় করেন? এটা হচ্ছে কোশ্চেন ছিল। মানে সৃষ্টিকর্তাকে কি? আপনি সৃষ্টিকর্তা বিশ্বাস করেন কি করেন না, এটা হচ্ছে আপনি একটা মধ্যম পন্থায় আছেন, মানে সংশয়ে আছেন। এক হ্যাঁ। নম্বর বিষয়। হুম, দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে হুম, আপনি সৃষ্টিকর্তা থেকে নিশ্চিত ধর্ম নেন না, বা সংবিধান আপনি নেন না, রাইট? হুম। দেখেন, এখানে আমি আমার বেশি প্রাধান্য দেই একটা জিনিসকে। যেমন আমি এই যে দেশে আসছি, এই দেশে আইনের প্রয়োগ বেশ ভালোই হয়, আমাদের দেশের মতো না। না না না, আইন, বুঝছেন? আইনকে যদি আমরা মানি, আইনকে যদি আমরা হুম, মানি, আইনটা হচ্ছে তো হুম। মানে আমাদের তো তাহলে তো মানে আহ, তাহলে একই একই আচ্ছা, আপনি আমাকে তাহলে বুঝান যে একই যুক্তির ভিত্তিতে, মানে যে আইন নিয়ে প্রশ্ন করা যাবে না, কোনো কিছু করা যাবে না, সেই একই যুক্তির এটা বলবো। ভিত্তিতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আইন নিয়ে প্রশ্ন করা যাবে তো, রাইট? হ্যাঁ, আইনে আপনি প্রশ্ন করতেই পারেন। এই কথাই আমি বলতেছি যে ধরেন আইন আমাদেরকে বলতেছে বিবাহ প্রথার বিরোধিতা করতে হবে। ধরেন তসলিমা নাসরিন হচ্ছে আজকে একটি রাষ্ট্রের, ধরেন সাপোজ হচ্ছে সে হচ্ছে কি হুম, মানে আইন প্রণেতা, আইন প্রণয়নকারী, তার মানে সে একজন ব্যক্তি। এখন বিষয়টা হচ্ছে যে সে বলতেছে যে আমাদের সমাজের নারীর সম্মান এবং মর্যাদাকে টিকিয়ে রাখতে হবে বিবাহের হুম। প্রথার বিরোধিতা করে। এখন আপনি আমার সাথে কথার সাথে একমত হবেন কিনা আমি জানি না, যে এই আইনটাকে কি আমরা না, দেখুন। বিরোধিতা হুম। করতে পারি? এই জন্যই আমি আপনাকে বলছি যে এখানে উনি আইন প্রণেতা না, এটা আমি যতটুকু জানি। এখন যদি উনাকে আমরা আইন প্রণেতা হিসাবে মানি, আপনি বুঝাইতে চাইছেন এটাই, উনাকে যদি আমরা আইন প্রণেতা হিসাবে মানি, উনি যদি আইনি ভাবে বানান, উনাকে ধরেন একটা দেশের প্রেসিডেন্ট বানিয়ে দিলাম, উনি এই আইনটা তৈরি করলেন, ঠিক আছে। জি জি জি। এখন এটার বিরোধিতা আমরা কিনা, এই তো না না না, আমি বলতেছি যে নাকি? আমি বলতেছি যে যে আমরা কি তাহলে তসলিমা নাসরিনের কথা, একজন মানুষ যেরকম ভাবে ধর্মের নিয়মকে বিশ্বাস করে, আমরা কি তসলিমা নাসরিনের কথা ঠিক হুম। একই ভাবে বিশ্বাস করব কিনা? আচ্ছা, ঠিক আছে, আমি মনে করলাম ঠিক আছে, আপনি যে বলছেন, আমি যতটুকু জানি তসলিমা নাসরিন আইন প্রণেতা না, উনি একজন লেখক। উনি হয়তো ভালো মন্দ লেখেন, এখানে খারাপও আছে, আমার ভালো কথাটা, আছে, এখান থেকে কেউ আমার অনেকে কথাটা আপনি বুঝতে ঠিক পারেন আছে। নাই, আমার কথাটা আপনি একটু বুঝতে পারেন নাই, যার কারণে আপনি ইয়া করতেছেন। আমি বলতেছি আপনি একটা জিনিসকে ধরেন ভালো বললেন, এটার একটা একটা কারণে বলেন নাকি, হুম, না আপনার মনে হয়েছে তাই বলেন, কোনটা? অবশ্যই। হ্যাঁ। যে আমি এটাই বলতেছি যে একটা জিনিসকে আপনি ভালো মন্দ কিসের ভিত্তিতে নির্ণয় করেন, এটা আপনার শুধুমাত্র মেধার উপর যদি নির্ণয় করেন, তাহলে তো এক একজন এক একটা, আমার পয়েন্টটা বুঝবেন আগে, এক একজন এক একটা জিনিসকে ভালো মনে করে, তাহলে পৃথিবীতে আসলে কোনটা ভালো সেটি নির্ণয় করা সম্ভব অসম্ভব হয়ে যাবে। কারণ আমরা দেখতে পাইতেছি যে অসম্ভব এক হয়ে যাবে। একজন এক এক জিনিসটাকে হচ্ছে ভালো মন্দ মনে করতেছে, বুঝেন ভালো কি? মন্দ বুঝে। ঠিক ঠিক আছে, একই ভাবে কেউ আমরা গাঁজা যদি পছন্দ করে, কেউ আইনকে দেখেন মানি, আমি আমরা বলি, যদি কেউ এটাকে ছেড়ে দিই এখন রাষ্ট্রের আইনকে মানি, তাহলে এখানেও কোন একজন ব্যক্তি আইন প্রণয়ন করতেছে। এখন সে যদি তার নিজস্ব স্বার্থ উদ্ধারের জন্য এই আইনগুলো করে, ভালো করে বুঝবেন, হুম, তাহলে সেই আইনের যে আমরা বিরোধিতা করতেছি, তাহলে কোনটা হবে বিশেষ সমাধান? সে আপনাকে মনে করতেছে আপনি স্বার্থপর, আপনি তাকে মনে করতেছেন যে স্বার্থপর। আসলে কিভাবে একটা আইন তাহলে প্রণয়ন হতে পারে যদি সৃষ্টিকর্তার ধারণা এবং সৃষ্টিকর্তা থেকে নৈতিকতা নেওয়াকে বাদ রাখা হয়? হ্যালো। হ্যালো, জি ভাইজান। হ্যালো। জি জি বলেন। ভাই, বলেন। হ্যাঁ, বলেন ভাই। বললাম তো আমি। হুম।
দেখেন এখানে আপনি যেটা বলছেন যে সে আপনি একটা জিনিসে বেশি প্রাধান্য দিচ্ছেন, ও যে বলছে যে মানুষ, ও যে চাইছে যে নারী পুরুষের বিবাহে বন্ধনের প্রয়োজন নাই, এই তো, না, নারী যে যার পুরুষের মতো জন্য না, পারে আমি বলছি চলুক। এক একজন এক একটা নীতিমালা দিবে, কারো নীতিমালার সাথে কারো নীতিমালা পড়বে না তাহলে, এবং ভালো এবং মন্দ এইটার ডেফিনেশনটাও এক একজন এক এক রকম করে দিবে, তাহলে কোনটা সঠিক যে সিদ্ধান্ত বলে গণ্য হবে? এইটা হচ্ছে মেইন প্রশ্ন। কোনটা সঠিক সিদ্ধান্ত? দেখুন, সুর যখন চুরি করতে যায় সে আরেকজন সুররে সমর্থন করে, ঠিক আছে? আমি একজন ওই কথা মধুকে আরেকজন বলি নাই মধুকে। ভাই, আমি এই প্রশ্নটাই করি নাই, বলছি এক একজন যে এক একটাকে ভালো মনে করে কোনটা ভালো হিসেবে সাব্যস্ত হবে এবং এটা কিভাবে নির্ণয় করা হবে? এটা কিভাবে নির্ণয় করা হবে যে কোনটা সঠিক? হ্যাঁ 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 তাই তো, যে হ্যাঁ, ও যে সবাই কথাটা কিন্তু দাবি বলছে করতেছে এটা যে আমি সঠিক সঠিক। কিনা। আগে বুঝবেন, সবাই দাবি করতেছে যে আমি সঠিক, সবাই দাবি করতেছে যে আমি বিবেকবান, সবাই দাবি করতেছে যে আমি লজিক্যাল, সবাই মনে করতেছে যে আমি লজিক্যাল, মানববাদী। এখন কোনটা সঠিক হবে? মানববাদী। হ্যাঁ, কোনটা সঠিক হবে এই ফোনটা যদি আপনি বলতে চান, এখন আমি যদি বলি সেটাও যে সঠিক হবে এটাও তো আপনার কতটুকু গ্রহণযোগ্য? তো না, আমি যতটুকু আপনি মনে করি, আপনি আপনি যেটাকে বলবেন সেটা তো অবশ্যই অন্য নাস্তিকরা ডিনাই করবে, এটাও ঠিক, কিন্তু তারপরে আপনি হ্যাঁ, কোনটাকে সমাধান মনে করেন, আপনি কোনটাকে মনে করেন? আমি সমাধান মনে করবো ওনার মতো আরো ৬০ জনকে খুঁজে বের করা, ওই ৬০ জনের মধ্য থেকে, ঠিক আছে, ঘুরে যে আমাদের গণতন্ত্র চলে আসে, কে কাকে সমর্থন করবে, ও ঘুরে আচ্ছা ফিরে তো ওইটাই চলে আসে। আচ্ছা আচ্ছা, তার মানে আমরা বুঝতে পারতেছি যে বেশি সংখ্যক মানুষ যে রায়টা দিবে সেটা হিসেবে গণ্য হবে ভালো মন্দের হ্যাঁ পার্থক্য। হ্যাঁ, লাস্ট ফিনিশিং আপনি গণতন্ত্র। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ভোটের আপনি কি এটা এই জিনিসটাকে আপনি বুঝে বললেন নাকি না বুঝে বললেন? হ্যাঁ আমি কারণ বুঝে আমি বলছি পয়েন্ট ভাইয়া, সামনে আবার দাঁড় যেখানে করাবো, বেশি লোক, যেন এই পয়েন্টটাকে আপনি অস্বীকার না যেখানে করেন। কোনটা, যেমন ধরেন বেশি লোক যেখানে সমর্থন করে হ্যাঁ হ্যাঁ, সেটাকে আমার মানতে হবে। আচ্ছা আচ্ছা, বেশি লোক যদি মনে তাহলে করে, তো আমার মার সাপোজ বেশি লোক মনে খেতে, করলো আপনারা তো, ধর্ষণ করাটা একটি আমি বলি, ভালো কাজ, শুনবেন, বেশি লোক মনে করলো হুম যে মানে মনে হুম করেন যে একটা একটা এলাকাতে সবাই ডাকাত, সবাই মনে করতেছে যে হুম, ডাকাতিটা হচ্ছে একটি ভালো কাজ, ওইটা ওই ভালো এলাকার কাজ। জন্য ভালো হয়ে যাবে। দেখুন ওই এলাকায় যদি কোনো ভালো ব্যক্তি থাকে, ভালো যদি ব্যক্তি, একজন ভালো থাকে, তারটাই তো আমরা নির্ণয় করতেছি, আবার ভালো ব্যক্তিত্বটা পরে গেল, আমরা তো ভালোই নির্ণয় করতেছি, কারণ এটা আপনি বলতেছেন যে হ্যাঁ হ্যাঁ, জনসমর্থনের উপর ভিত্তি করে, তাহলে আপনি যখন এক ভিত্তি একটা করে, জিনিসকে এক এক ভাবে এক্সপ্লেন করলেন এবং আপনি বলতেছেন সমাধান আসলে হুম যেটার পক্ষে বেশি লোক হবে, তাহলে যদি কোনো এলাকার মানুষ হুম একমত হয়ে যায় যে ধর্ষণ একটি ভালো কাজ, তাহলে সেটি ভালো হিসেবে সাব্যস্ত হুম, হবে। যদি ডাকাত এলাকায় এটার যদি সাথে সবাই দুই দুই, একমত হয় যে না ডাকাতিই ভালো, হুম তাহলে ডাকাতটা ভালো হিসেবে হুম, হবে নাকি কি? আপনার সমাধানটা কি? সমাধান তো একটাই ভাইয়া, যে এলাকায় ১০ জন মানুষ বসবাস করে, ঠিক আছে, হ্যাঁ ১০ জন লোকেই যদি ডাকাত হয় তাহলে তো আর এখানে ভালো মন্দের বিচার করার আর কেউ রইলো না। না না, আপনি ভালো মন্দ এই শব্দটাই তো আপনি এখনো ব্যবহার করতে পারতেছেন না, কারণ আমরা ভালো মন্দ নির্ণয়ই এই তো করবো এখানে, হচ্ছে লোকের উপর ভিত্তি করে। এখানে তো ভালো মন্দের কোনো শব্দই আসতেছে না, যদি ১০ আসবে না, জন হ্যাঁ, লোকের কারণ বসবাসের, আমরা যদি না না না, আমরা যদি লোকের লোকের মতামতের উপর ভিত্তি করে বলি, মানে যে বেশি লোক হবে সেটা তো আপনি বলছেন ভালো, তাহলে এখানে একটা এলাকাতে যদি কোনো ভালো লোক না থাকে এই শব্দটাই ভুল হবে, কারণ ওইখানে যাই তো আমরা ভালো মন্দ নির্ণয় করতেছি। তাহলে আপনাকে এখানে এটা বলতে হবে ১০০ জনের মধ্যে ৮০ জন ডাকাত, ২০ জন আছে ভালো, তাহলে আপনি দুই ভাগে ভাগ করেন, তখন ভালো লোক যারা এরা কি করবে? না 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 না, তাহলে তো আপনি এদের ধরেই ভিতরে নিছেন, দাঁড়ান দাঁড়ান, তাহলে তো আপনি ধরেই নিছেন যারা ডাকাতি করে না তারা ভালো, কারণ আমরা তো হুম ভালো এখনো নির্ণয় করি নাই। হুম হুম। তা আপনি যে প্রথমেই ধরে নিলেন যে ডাকাতিটা ভালো না, তাহলে এইটা আপনি কোন গণতান্ত্রিক পদ্ধতিতে নির্ণয় করছেন, যেখানে ওইখানেই কেবলমাত্র গণতান্ত্রিক পদ্ধতি প্রণয়ন করা হচ্ছে, যে লোকের ভিত্তিতে হচ্ছে ভালো মন্দ নির্ণয় যে হবে। ভালো মন্দ বিচারে আপনি বলতেছেন যে ভালো মন্দের বিচারে, যে এখানে না, ভালো ডাকাত মন্দের সবাই বিচারে ডাকাত, না, ঠিক বিচারে না, আছে, সরি সরি, ভালো মন্দটা কিভাবে নির্ণয় হবে? ভালো আমি আপনাকে বলি ভালো, ১ মিনিট দেখুন, এখন আপনি আমার সাথে কথা বলছেন, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালোভাবে কথা বলতেছেন, তো আপনার আমার সাথে আপনি আপনি বলা শুরু হয়ে গেছে। হ্যাঁ বলতেছি, যদি এইখানে আপনি খারাপ একটা বললেন, যেমন ধরেন খারাপ বলতে গেলে আমার মাইন্ড আর আপনার মাইন্ডের বেশ কম আছে, আমরা হ্যাঁ সেম টু অবশ্যই অবশ্যই। সেম না, বা
আমাদের জ্ঞানেরও জ্ঞানেরও অভাব, শিক্ষা দীক্ষা এরকম, আবার কারো শিক্ষা দীক্ষা একটু বেশি, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ আপনি যদি একটু ভালোভাবে ইংলিশ বলেন তাহলে আমার টেলিফোনের লাইন কাটিয়ে দিতে হবে, বুঝাইতে পারছি হ্যাঁ আপনাকে? হ্যাঁ বুঝতে পারছি। কিন্তু আমার প্রশ্নটা তাহলে আপনি বুঝেন নাই, কারণ আপনি তো প্রথমে বলছেন যে যেই পার্শ্বে ভালো লোক মন্দ যে বেশি হবে নির্ণয় ওইটাই করবে, ভালো বলে গণ্য হবে, কারণ আপনি ওইখানে আপনাকে বুঝা বলতে বলছি, যে আপনি এটা কি বুঝা বলতেছেন কিনা। ভালো মন্দটা কে নির্ণয় করবে, এই তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং আপনি সমাধানও দিচ্ছেন যে গণতান্ত্রিক পদ্ধতি এখানে যেই পার্শ্বে লোক বেশি হবে ওই পার্শ্বেরটাই হচ্ছে ভালো বলে গণ্য হবে। হ্যাঁ গণ্য হবে, হ্যাঁ, আর যেখানে লোক কম হবে তাদের কাছে তো এটা ভালো গণ্য হবে না, ঠিক আছে। না না, ভালো গণ্য না, তাহলে ধরেন চুরি তারা করাটা, মুখ বন্ধ করে আমার কথা শুনেন, ধরেন চুরি করাটা হুম, এটা এখন নির্ণয় হবে কিভাবে, এটা ভালো নাকি হুম, খারাপ। আপনি কিন্তু আগেই ধরে নেবেন না যে চুরি করাটা খারাপ, কারণ আপনি বলছেন যে আমরা ভালো মন্দ নির্ণয় করব কিসের উপর ভিত্তি হ্যাঁ, করে, যে আমরা ভালো মন্দটা নির্ণয় করব যে লোক সংখ্যার উপর ভিত্তি করে। এখন 20 জন লোক আছে, হুম, লোকের মধ্যে 18 জন বললো যে না চুরি করা ভালো, এবং 2 জন বললো যে না খারাপ। আপনি হুম, কিন্তু আগেই ধরে নেন নাই যে চুরি হ্যাঁ, করাটা খারাপ। ভালো করে বুঝবেন, কারণ আপনি হ্যাঁ, আগেই বলছেন যে হ্যাঁ, যেখানে যে পার্সেন্টের মধ্যে লোক বেশি হবে সেটাই ভালো বলে গণ্য হবে। এখন কথা হচ্ছে তাহলে কি এই চুরি করাটা ভালো বলে গণ্য হবে? 18 জন যদি বলে যে চুরি করাটা একটা ভালো কাজ। দেখতে আপনার আমার পিছন দিকে তাকাইতে হচ্ছে, তার কারণ হচ্ছে একটা প্রবাদ আছে, যেমন ধরেন সত্য এবং ন্যায়, ঠিক আছে, ন্যায়ের পক্ষে যদি একজনও থাকে, ঠিক আছে, সেটা নিয়ে আলোচিত ন্যায়টাই তো করতে আমরা হবে। নির্ণয় করতেছি, যে সেটা ন্যায়টা কি, কিভাবে নির্ণয় হয়। মানে চুরিটা ন্যায় না অন্যায়, এই হ্যাঁ তো। হ্যাঁ, এটা কিভাবে নির্ণয় হয়? এটা নির্ণয় হয় যেমন ধরেন, এখন যদি বলতে যাই এটা ব্যাখ্যাটা কিভাবে দিব বুঝতে পারতেছি না। আপনি যে জায়গায় মানে ধরছেন এই জায়গাটা নির্ণয় এটা করা খুব কঠিন। এটা চুরি করছে লোকটা, এটা ভালো কাজ না খারাপ কাজ, এই তো। হ্যাঁ ভালো হ্যাঁ হ্যাঁ মন্দ নির্ণয় করার মতো এখানে তো একজন অবশ্যই থাকার প্রয়োজন আছে। এখন যদি এই লোকটা না হ্যাঁ থাকে হ্যাঁ ভালো মন্দ নির্ণয় করার মতো, হ্যাঁ হ্যাঁ। তাহলে আর এখানে ওইখান থেকে বেরিয়ে আসতে হবে, ঠিক আছে। না না, আপনি তো ধরেই নিছেন যে চুরি করাটা খারাপ। আপনাকে তো ধরে খারাপ, হ্যাঁ। নিতে বলি নাই, কারণ আপনি হচ্ছে কেবল নির্ণয় করবেন, তারপর গণতান্ত্রিক পদ্ধতিতে নির্ণয় করবেন যে পার্শ্বে লোক বেশি হবে। হুম। কিন্তু আপনি যদি আগেই ধরে নেন যে চুরি করা খারাপ, সেটা না, ওইখানে যায়া এরপর মতামতের উপর ভিত্তি করে আপনি ভালো মন্দ নির্ণয় করবেন। হ্যাঁ, আমার সত্যতা যাচাই করতে হবে, প্রথমে সত্যতা যাচাই করতে হবে, ওরা 20 জনের মধ্যে 18 জন চোর কিনা সেটাও আমাকে জানতে হবে। না না না, আপনি বুঝতেই তো পারেন নাই তাহলে। 20 জনের ভিতরে 18, আপনি তাহলে গণতান্ত্রিক পদ্ধতির কথা কেন বললেন যে যে পার্শ্বের লোক বেশি হবে ওইটাই ভালো বলে গণ্য হবে? হুম, এটা আমি এই জন্যই বলছি যে পাশের লোক বেশি হবে এটাকে আমার মানতে হবে, ভালো হবে বলি নাই, মানতে হবে। না মানলে ধরেন আপনার 10 জন যদি লাঠি নিয়ে আসেন আর আমি আমি তো একা আপনাকে থাকি। প্রশ্নই করছি যে ভালো মন্দ কিভাবে নির্ণয় করতে হবে। আপনার কাছে প্রথম প্রশ্নটাই এটা ছিল যে আপনি কিভাবে ভালো মন্দ নির্ণয় করবেন। দেখেন, আমি যদি জন্মের পর থেকে শিক্ষা পাইতাম যে চুরি করাটা ভালো কাজ, না না, আপনি তাহলে কি আমার আসলে কাছে তর্ক নির্ণয় করার হইতো জন্য তর্ক এটাই করতেছেন? এটাই একটু ভালো। একটু একটু দাঁড়ান। নাকি আপনি কি আসলে তর্ক করার হ্যাঁ, জন্য তর্ক করতেছেন, নাকি আসলে এই প্রশ্নগুলোর আদৌ আপনার কাছে কোনো সমাধান নাই, কোনটা? সমাধান এখানে যদি আপনি কোনো অপশন না দেন সমাধানের ইয়াটা আমি এরকম কিছু পাচ্ছি না, তবে প্রধানত হ্যাঁ, এই হলো এই যে শিক্ষার এই যে উপরে নির্ভর ইনসাফের করে সাথে অনেক একটা কিছু। কথা বলছেন যে হ্যাঁ না, আপনি এখন হচ্ছে ঠিকঠাক কথা বললেন, যে আপনার কাছে আসলে এই বিষয়ে কোনো সমাধান নাই, এখন আপনি কথাটা চাইতেছেন, এদিক যেতেছেন ওদিক যেতেছেন, মেইনলি আসলে কোনো সমাধান নাই। কারণ এই প্রশ্নটা আপনি না, আমি অনেক জ্ঞানী মানুষকে জিজ্ঞাসা করছি যারা নাস্তিকতাকে চর্চা করে বা পড়াশোনায় স্টাডি ভিত্তিক হচ্ছে নাস্তিকতা চর্চা করে, তারাও এই প্রশ্নের উত্তরটি দিতে পারে না। হুম, না উত্তর যদি আপনি বলে দিতে পারি না সেটাও ভুল হবে। তার কারণ হলো আপনি যে একটা জায়গায় বলছেন যে এরা 18 জন চোর, এদেরকে 18 জন কিভাবে চোর আমি না, আমি তো সাব্যস্ত করব? চুরিটাকে আপনাকে খারাপ মনে করেন না, ধরেন চুরিটা কি এটা আপনি কেবল নির্ণয় করবেন যে হুম, চুরিটা ভালো নাকি খারাপ, এটা এখনো খারাপ নির্ণয় না, আপনি করেন না। হ্যাঁ, বুঝেন কিন্তু। করি নাই। আচ্ছা তাহলে আপনি এখন দেখেন এখন 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 চোর। আসেন, 10 জন মানুষ, 10 জনের মধ্যে 8 জন বলতেছে এটি একটি ভালো কাজ, আর 2 জন বলতেছে এটি একটি খারাপ কাজ। এখন কোনটার হ্যাঁ, পক্ষে রায় হবে? রায় হবে। হ্যাঁ, কোনটার পক্ষে রায় হবে? 10 জন বলছে হুম,
দুইজন আছে যে চুরি ভালো না, আর তর্ক করার জন্য আসলে তর্ক ধৈর্য। করবেন না। তাহলে দেখেন প্রধানত হলো এখানে কেউ চুরি করছে, কেউ চুরি করছে কিনা করছে এটা এটার জন্য নির্ণয় না, কিভাবে চুরি হয়? করছে এটার জন্য না, চুরি হুম। জিনিসটা কি আমরা কেবল প্রথম নির্ণয় করব। এখন 8 জন হ্যাঁ, বলল এটা নির্ণয় করব যে চুরি করাটা খারাপ না ভালো, এই ভালো, তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই প্রশ্নে যদি আপনি যান, আপনাকে প্রথম যেতে হবে আপনার জন্মের পরে আপনি কি জানছেন যে চুরি করা এটা ভালো না খারাপ। আমি যখন জন্মের পরে আমার জন্মের পরে পরিবার তো আমার আপনি মা বাবা সৃষ্টিকর্তা সম্পর্কেও জানছেন, আপনি তো সৃষ্টিকর্তা মানেন না। জন্মের পরে কেউ জানে নাই, যখনই মানুষের জ্ঞান বুদ্ধি হয় তখনই বুঝে যে ভাই আসলে আপনি যে আমি চুরি করাটা যে কারো খারাপ নাকি সৃষ্টি। ভালো এটা তো আপনি বোঝার পরেই তো জানছেন হ্যাঁ, আমার নাকি? আমার বাবা শিখাইছে যে এই জিনিসগুলো খারাপ, কারো কাছে এটা করো না, কারো কাছে ওইটা করো না। হ্যাঁ আমি এগুলো ওইটাই মা বাবা বলতেছি, যে শিখাইছে। আমি ওইটাই বলতেছি তাহলে এই যেই যুক্তির ভিত্তিতে আপনি একটা জিনিসকে ভালো মন্দ নির্ণয় করেন, সেই একই যুক্তির ভিত্তিতে সৃষ্টিকর্তাতে আপনি কেন বিশ্বাস রাখতে পারেন? সেম টু সেম একই যুক্তি। এটা যদি বলতে চাই তাহলে আপনি সময় দিবেন না, তাই হয়তো আমি এটা আপনার দিতে পারছি না। এই কেন মানুষের প্রশ্নগুলো উপর এই আস্থা রাখে না? প্রশ্নগুলোর আসলে কোনো সঠিক উত্তর হয় না, আপনি হয়তো তর্কের জন্য তর্ক করবেন, বাকি এটির আসলে কোনো সমাধান হয় না। একটু ভেবে দেখবেন বিষয়। আচ্ছা, আপনি আমাকে একটা উত্তর দেবেন ভাইয়া? হ্যাঁ অবশ্যই উত্তর দেব। আচ্ছা, আমি ঢাকাতে আমি চাকরি করতাম, আমাদের অফিসার উনি ছিলেন মেজর। ফার্স্ট যখন ওনার কাছে গেলাম, উনি আমাকে বললেন, দেখো তুমি এখানে চাকরি করতে আসছো ঠিক, ডিম আগে আসলো না মুরগি আগে আসলো এটা খোঁজার চেষ্টা করো না, ঠিক আছে? আচ্ছা 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 আচ্ছা। আমাকে ওনার অফিসে পার্সোনালি ফার্স্ট যখন আমি যাই, তখন আমার বলছে তুমি এখানে চাকরি করতে আসছো, তোমার বাবা চোরা ছিল না তোমার দাদা চোরা ছিল সেটা আমি দেখবো না, তুমি এখানে চাকরি করতে আসছো, কিন্তু ডিম আগে আসলো না মুরগি আগে আসলো এটা তুমি দেখবা না, তুমি ডিউটি হুম হুম। ঠিক মতো করবে, সঠিক পথে চলবে, তোমাকে কেউ কিছু করতে পারবে না, ঠিক আছে? আচ্ছা আপনি আমি যদি সেই প্রশ্ন আপনাকে করি যে ভাইয়া বলেন তো ডিম আগে আসলো না মুরগি আগে আসলো, হুম হুম। এটা কি হয়, কি দিবেন আপনি? আমাদের এখানে কথা থাকবে যে সৃষ্টিকর্তার বিশ্বাসের অবস্থানে যদি আপনি বলেন, হ্যাঁ, এইখানে সৃষ্টিকর্তার বিশ্বাসের অবস্থানে যদি বলেন, অবশ্যই মুরগি আসছে আগে। ডিম ছাড়া মুরগি আসলো কিভাবে? সৃষ্টিকর্তা সৃষ্টি করছে। শুধু মুরগি সৃষ্টি করছে আগে? হ্যাঁ ধরেন আমি বললাম সৃষ্টিকর্তা আগে মুরগি সৃষ্টি করছে, এরপর ডিম আচ্ছা, হয়েছে। বাস। আচ্ছা আচ্ছা, 1 নাম্বার পয়েন্ট, আর আমি 1 পয়েন্ট। হ্যাঁ, দাঁড়ান 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 দাঁড়ান। এখন আপনি যে কথাটা বলতেছেন যে আপনি আপনি যেই জায়গাতে ছিলেন বা আপনার যে স্যার সে আপনাকে বলছে যে এখানে তুমি কোনো কিছু দেখবা না, তুমি জাস্ট ভালো কিছু করে যাইবা, বুঝবেন কিন্তু তার মানে হচ্ছে ওইখানকার ভালো মন্দ কেউ একজন নির্ণয় করছে। তার মানে ওইখানকার অফিস যে প্রধান সে নির্ণয় করছে যে ধরেন একটা আপনাকে হচ্ছে কাজ দিছে যে দিনভর হচ্ছে তুমি একটা জিনিস টাইপ করে আমাকে দিবা। তাহলে এই কাজটা যদি আপনি ওই মালিক, একটু শুনবেন, ওই মালিকের কাছে আপনি তখন ভালো হবেন যখন আপনি তার কথা মতো আপনি কাজগুলো করবেন। এখন কথা হচ্ছে যে কারণ এই ভালোটার নির্ণয়কারী কিন্তু সে, এখন কথা হলো ওইখানে আপনি একজন দাঁড়ায় দাঁড়ায় ধরেন আপনি মানে ইয়া করতেছেন, কি করতেছেন, ধরেন আপনি ক্রিকেট খেলতেছেন, ক্রিকেট খেলাটা কিন্তু, হ্যাঁ ধরেন আপনি অন্য একটা কাজ করতেছেন, সেই কাজটা একটি ভালো কাজ, খারাপ কাজ না, কিন্তু এই মালিকের দৃষ্টিকোণে কিন্তু সেটি ভালো না। কারণ কি? কারণ হচ্ছে সেই মালিককে আপনি যেই কথা দিয়ে এই অফিসে ঢুকেছেন সেই মালিকের কথা অনুপাতে আপনি কাজ করেন নাই। এবং এইখানে যদি আপনি ঢোকেন, ঢোকার পরে আপনাকে ওই মালিক যেটা বলছে ওটাই ওখানে ভালো বলে গণ্য হবে। ঠিক তেমনি ভাবে আপনি যখন এই পৃথিবীর ভিতরে ঢুকছেন তখন আপনাকে যিনি সৃষ্টি করছেন সে যেটাকে ভালো এবং মন্দ বলবে সেটাকেই হচ্ছে আপনাকে ভালো এবং মন্দ বলে গণ্য করতে হবে। আমি আপনাকে জাস্ট একটা উদাহরণ দেবো তাহলে আপনি বুঝতে সহজ হবে। যেরকম ধরেন আপনি পাহাড়ের উপরে দাঁড়াইছেন, দাঁড়ানোর পরে আপনাকে কেউ ধাক্কা দিছে। এখন কথা হলো ধাক্কা দেওয়ার সাথে সাথে আপনাকে কয়েকটি জিনিস দিছে। নাম্বার 1 আপনাকে প্যারাশুট দিছে, নাম্বার 2 আপনাকে উড়ে যাওয়ার শক্তি দিছে,
নাম্বার 3 আপনাকে প্রয়োজনীয় খাবার দিছে। নাম্বার 4 আপনার চলার মতো যত আপনি যেদিকে ইচ্ছা সেদিকে আপনি যাইতে পারেন। এখন কথা হলো আপনি কি এটা চিন্তা করবেন যে আপনাকে কে ধাক্কা দিল, নাকি আপনি এটি চিন্তা করবেন আমি যেহেতু নিচে পড়ে যাচ্ছে আমার কাছে সকল ধরনের মানে জিনিসগুলো আছে, আমাকে আমি আমাকে কে ধাক্কা দিছে এটা নির্ণয় করবেন, নাকি আপনি বাঁচার চেষ্টা করবেন, কোনটা? এখানে তো আমার প্রথমত ধাক্কা কে দিয়েছে সেটা দেখার মতো সুযোগ নাই। প্রথমে চিন্তা করতে হবে আমার এখান থেকে বাঁচতে হবে, হয়তো রশিদে ধরতে হবে, পেট্রোল দিয়ে আমাকে বাঁচতে হবে, তারপর আমি বাকিটা চিন্তা করবো। হ্যাঁ হ্যাঁ বিচার হ্যাঁ। তো পরে হবে। আচ্ছা ভাই, তাহলে পরে কথা হবে, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে ভাইয়া, আপনার সাথে তো অনেক ধরনের কথাই হলো, ভালো। তো সম্মানিত দর্শক মন্ডলী, আমি আসাদ নূরকে ফোন দিব এখন। হ্যালো, আসাদ নূর ভাই, হ্যাঁ হ্যাঁ বলেন। শুনতে হ্যাঁ পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। না, আমি আসলে একটু আপনার কাছে একটু সময় নিয়েই কথা বলতে চাইছিলাম, একটু শিখতে চাচ্ছিলাম। আমি নাস্তিকতার উপর পড়াশোনা করতেছি, আমি বিভিন্ন বই টই পড়তেছি, হুমায়ুন আজাদের আমার অবিশ্বাস বই পড়লাম, নারী বই পড়লাম, তসলিমা নাসরিনের বইগুলো আমি খুব অধ্যয়ন করতেছি, এবং আমার কিছু বিষয় মানে খুবই জানার আগ্রহ। যদি একটু সময় আমাকে দিতেন খুবই খুশি হইতাম। হ্যাঁ বলেন, কি বিষয়, কিরকম? জি, এই যে আমি হচ্ছে আমার অবিশ্বাস বইয়ের 18 নম্বর পেজের ভিতরে, সরি 17 নম্বর পেজের ভিতরে একটা জিনিস দেখতে পেতেছি, এখানে লেখা আছে, তবে সবকিছুই নিরর্থক, জগৎ পরিপূর্ণ নিরর্থকতা, রবীন্দ্রনাথ নিরর্থক, আইনস্টাইন নিরর্থক, ওই গোলাপও নিরর্থক, ভোরের শিশিরও নিরর্থক, তরুণীর চুম্বনও নিরর্থক, দীর্ঘ সুখকর সঙ্গমও নিরর্থক, রাষ্ট্রপতিও নিরর্থক। এবং এই বইটার 18 নম্বর পেজের মধ্যে বলা হচ্ছে, এই মহাজগৎ এক বিশাল ঝিনুক, যার দুটি ঢাকনা, একটি শূন্যতা অন্যটি মৃত্যু, কোথাও কোনো তাৎপর্য নেই। ওই ঝিনুকের মধ্যে রোগ জীবাণুর মতো ঢুকে গেছি আমরা সবাই। আমি কি করতে পারি ওই নিরর্থক শূন্যতায়? পারি শুধু ব্যাধি রূপে বেড়ে উঠতে, ব্যাধিতে বিশ্ব ভরে দিতে, কিন্তু আমি তা করছি না। ব্যাধিকে ঝিনুকে ব্যাধির মতো রূপান্তর করছি শিল্পকলায়। এ হচ্ছে চূড়ান্ত নিরর্থকতাকে অর্থপূর্ণ করার এক সুন্দর ব্যর্থ করুণ প্রয়াস। এই জিনিসগুলো দ্বারা আসলে কি বুঝাইছেন? হ্যালো, হ্যালো।
আচ্ছা, যাই হোক, আমরা দেখি আসাদ নূর কল ধরছিল, বাকি টিকতে পারলো না, প্রশ্ন শুনেই সে ভাগছে। তারপরে দেখি আমরা একটু অপেক্ষা করি ওনার জন্য, যে উনি আসলে মেইনলি কলটা ধরে কিনা। আমরা ওনার জন্য একটু অপেক্ষা করব। আসাদ নূর, যে আপনারা জানেন যে অনেকেই তাকে চেনেন, সে একজন বিখ্যাত অ্যাথিস্ট, এবং তাকে আমরা ফোন কল করতেছি, কিন্তু বাকি সে এখন হয়তো হুট করে কি এমন ব্যস্ততা, উনি কিন্তু আমাদেরকে বললেন যে উনি সময় দিতে পারবেন, কিন্তু আমার প্রশ্নটা শুনেই উনি চলে গেলেন। বুঝলাম না বিষয়টা। আমি আবারও কল দেওয়ার চেষ্টা করবো, উনি সম্ভবত ব্যস্ত আছেন বা ওনাকে কেউ কল দিয়েছে, উনি কাটেননি লাইনটি। তবে এখন এটাও বুঝতে পারতেছি না যে উনি আসলে লাইনটা কাটছেন কিনা। হ্যাঁ, আমার কাছে এখানে গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট ছিল, আমি চেষ্টা করছি ওনাকে আবারও লাইনে আনার জন্য। দেখি উনি আসলে কি অ্যান্সার করতে পারেন, খুবই জানার বিষয়। আমার মনে হয় না সে আর কল রিসিভটা করবে। তো দর্শক মন্ডলী, আপনারা আমাদের সাথে থাকবেন, দেখি আমরা আসাদ নূরকে আবারও কলে আনতে পারি কিনা। আমি আবারও কল দিচ্ছি, দেখি। তো বেচারা কেন চলে গেল, এটা একটা জানার বিষয়। আমি একটু চেষ্টা করে দেখছি ওনাকে আবার আনা যায় কিনা। আচ্ছা, অথবা আমরা লাইভটি শেষ করে দিই এখন। হ্যাঁ, সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের নিয়মিত আয়োজনে আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আচ্ছা, দেখি এখানে আমরা যুক্ত করার চেষ্টা করছি একজন ভাইকে, মুসলিম ভাইকে। দেখি তাকে যুক্ত করা যায় কিনা। তো দেখি, চেষ্টা করছি আপনাদের সাথে। কি হলো, আসাদ নূর আর কল ধরতেছে না। সে বুঝতে পারছে যে এখানে কি ধরনের প্রশ্ন করা হয়েছে। জি, আমরা লাইভটি শেষ করছি, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।